শুরু করব। আমরা প্রথমেই আমাদের মহাসচিবের ছোট্ট একটি বক্তব্য শুনবো, তারপরেই আমাদের মূল এফডিএসআর এর যে মূল বক্তব্য সেই মূল বক্তব্যটি পেশ করবেন এফডিএসআর এর চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার আবুল হাসনাত মিল্টন, এবং তারপরেই কিছু রিকমেন্ডেশন এবং করোনা উত্তরণের জন্য বর্তমানে কি করা প্রয়োজন সেই বিষয়ে স্লাইড প্রেজেন্টেশন করবেন এফডিএসআর এর সম্মানিত উপদেষ্টা ডাক্তার আব্দুল নূর তুষার। এবং এরপরে আমরা চেষ্টা করব একে একে আপনাদের সকলের প্রশ্নগুলো নিতে। এখানে একটু আমি অনুরোধ করে রাখছি, যারা যেহেতু আমরা এখানে একাধিক এবং সংখ্যায় অনেক বেশি মানুষ, সুতরাং আপনারা নিশ্চয়ই জানেন যে এখানে এই মিডিয়াতে কিভাবে আপনাদেরকে প্রশ্ন করতে হবে। তবুও আমি একটু ছোট্ট করে বলি, সেটি হচ্ছে যে আপনারা কেউ যদি প্রশ্ন করতে চান সেখানে আমাদের থাম রেইজ করতে পারেন, এবং একই সাথে কিন্তু চ্যাট বক্সে আপনাদের কোনো পরামর্শ বা প্রশ্ন থাকলে সেটি আপনারা করতে পারেন। সুতরাং এরপরেও আপনাদের যদি কোনো পরামর্শ থাকে আপনারা চ্যাট বক্সে সেটি বললে আমরা সেভাবেই করার চেষ্টা করব আমাদের এই উপস্থাপনা। ধন্যবাদ। আমি এবারে চলে যাচ্ছি প্রথমেই এফডিএসআর এর সম্মানিত মহাসচিব ডাক্তার শেখ আব্দুল্লাহ আল মামুনকে আমাদের আজকের করোনা পরিস্থিতি এবং আজকের যে অনলাইন সংবাদ সম্মেলন সে বিষয়ে ছোট্ট করে একটু বলার জন্য এবং স্বাগত বক্তব্য দেবার জন্য। ধন্যবাদ সাহেব। আসলে একই কথার পুনরাবৃত্তির দরকার নেই। অলরেডি আজকের এই পটভূমি, কোন পটভূমিকায় আমরা আজকে সংবাদ সম্মেলন করছি, আসলে আমরা মনে করি যে যে তথ্যগুলো আমাদের, যে বক্তব্যগুলা, সেগুলা আপনারা যারা আজকে এখানে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, আমি আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা এখানে সংযুক্ত হওয়ার জন্য। আমাদের কিছু বক্তব্য খুব সুনির্দিষ্ট ভাবে এবং সুসংগঠিত ভাবে এটি উপস্থাপন করার দরকার এই পরিস্থিতিতে। সেই কারণেই আজকে যেহেতু আমরা সেভাবে প্রেস ক্লাবে বা অন্য কোথাও কোনো সংবাদ সম্মেলন আয়োজন করতে পারছি না, তাই আমরা বাধ্য হয়েছি আজকে বহুদিন পরে আবার আপনাদের সামনে আমাদের বক্তব্য নিয়ে এসেছি। তো আমরা আশা রাখবো, আপনারা দেখেছেন যে একটি হামলা, দুঃখজনক মর্মান্তিক একটা ঘটনা ঘটেছে, এরকম পরিস্থিতির মধ্যেও সেখানে চিকিৎসকদের অনেক মনোবলের উপর একটা আঘাত এসেছে যে একজন খুলনায় একজন সিনিয়র চিকিৎসক, সরকারি ৪র্থ গ্রেডের চিকিৎসক, ম্যাথসের প্রিন্সিপাল, তাকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। সেই কারণে আজকে আমরা আজকে এই পরিস্থিতির মধ্যে আমাদের করোনা মহামারী মোকাবেলায় পরামর্শের সাথে সাথে আমাদের কর্মক্ষেত্রে চিকিৎসকদের নিরাপত্তার ব্যাপারটিও চলে এসেছে। আমরা সেই বক্তব্যগুলা সুন্দরভাবে আমাদের মাননীয় সভাপতি, চেয়ারম্যান এবং আমাদের উপদেষ্টা আপনাদের সামনে তুলে ধরবেন। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার স্বাগত বক্তব্য শেষ করছি এখানে। ধন্যবাদ ডাক্তার শেখ আব্দুল্লাহ আল মামুন, সম্মানিত মহাসচিব এফডিএসআর। আমি এ পর্যায়ে এফডিএসআর এর সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার আবুল হাসনাত মিল্টনকে অনুরোধ করব আমাদের এফডিএসআর এর যে মূল বক্তব্য, আজকের যে প্রেক্ষাপটে আমরা যে অনলাইন সংবাদ সম্মেলন করছি সেই মূল বক্তব্যটি পেশ করবার জন্য। ধন্যবাদ শাহেদ ইমরান। করোনা পরিস্থিতি মোকাবেলায় পরামর্শ ও কর্মক্ষেত্রে চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে এফডিএসআর এর সংবাদ সম্মেলনে উপস্থিত প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, বাংলাদেশ সহ পৃথিবীর এক বিপদ সংকুল সময়ে আপনাদের সামনে ৩ মাস পরে আবারও হাজির হয়েছি। তবে মুখোমুখি নয়, অনলাইনের মাধ্যমে আমাদের এবার দেখা হওয়া। আজকের এই সম্মেলনের শুরুতেই আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি কোভিড-19 রোগে আক্রান্ত হয়ে 40 জন এবং কোভিড-19 মতো সন্দেহজনক উপসর্গ নিয়ে 6 জন, মোট 46 জন চিকিৎসক সহ কোভিড-19 রোগে আক্রান্ত সকলের প্রতি। আমরা তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং সকল শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আমরা সশ্রদ্ধ চিত্রে সকল বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, ব্যবসায়ী, সমাজের অন্যান্য ক্ষেত্রের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সহ সাধারণ জনগণ যারা করোনায় আক্রান্ত হয়ে শহীদ হয়েছেন তাদের প্রতিও বিনম্র শ্রদ্ধা ও আত্মার শান্তি কামনা করছি। আমরা সারা বাংলাদেশে করোনা রোগের বিরুদ্ধে অন্যান্য সকল সম্মুখ যোদ্ধা, নার্স, টেকনোলজিস্ট সহ সকল স্বাস্থ্যকর্মী, পুলিশ, আনসার, বিডিপি, নিরাপত্তা বাহিনীর সদস্যবৃন্দ, সাংবাদিক, ব্যাংকার সহ যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতি ও কর্মের প্রতি শ্রদ্ধা জানাই ও তাদের আত্মার ক্ষমা ও শান্তি কামনা করি।
সেই সাথে সকল আক্রান্ত মানুষের আশু রোগ মুক্তি কামনা করি। গত 19শে মার্চও আমরা জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে বাংলাদেশে করোনার সম্ভাব্য সংক্রমণের ঝুঁকির বিষয়ে কথা বলেছিলাম। সেই সাথে চিকিৎসকদের নিরাপত্তার স্বার্থে ও রোগীদের সুচিকিৎসার জন্য মানসম্মত ব্যক্তিগত নিরাপত্তা সামগ্রী বা পিপিই প্রদান করবার কথা বলেছিলাম। এরপরেও বিভিন্ন মাধ্যমে আমাদের সংগঠনের সদস্য ও বিভিন্ন দেশে অবস্থানরত জনস্বাস্থ্য ও অন্যান্য বিশেষজ্ঞদের সাথে আলোচনা সাপেক্ষে আমরা নানান পরামর্শ প্রদান করেছি। একটু বিলম্বে হলেও আমাদের অধিকাংশ পরামর্শই গৃহীত হয়েছে। তবে কতিপয় ক্ষেত্রে আমরা অযাচিত কালক্ষেপণ ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতামত এড়িয়ে যাবার প্রবণতা লক্ষ্য করেছি, যা করোনা মোকাবেলার কার্যক্রমকে ক্ষতিগ্রস্ত করেছে। আমরা মনে করি করোনার মতো একটি বৈশ্বিক মহামারী জনস্বাস্থ্য সমস্যাকে বৈজ্ঞানিকভাবেই মোকাবেলা করা উচিত। এখানে অন্য কিছু বিবেচনায় নিলে করোনা কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা কঠিন হবে এবং অর্থনীতি ও সমাজে এর ক্ষতি বাড়বে। আজ আপনাদের সামনে একটু পরে আমরা করোনা নিয়ন্ত্রণে আমাদের পরামর্শগুলো স্লাইড আকারে প্রদর্শন করব। সকল সীমাবদ্ধতা মেনে নিয়েই কোভিড-19 রোগীদের চিকিৎসায় জীবন বাজি রেখে ডাক্তার সহ সকল স্বাস্থ্যকর্মীরা সম্মুখ সারিতে থেকে লড়ছেন। নিম্নমানের ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী সরবরাহ করে ইতিমধ্যে ডাক্তার সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীদের বাড়তি ঝুঁকির মধ্যে ঠেলে দেওয়া হয়েছে। এই লড়াইয়ে ডাক্তার সহ স্বাস্থ্যকর্মী ইতিমধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন, তবু লড়াই চলছে। এর মধ্যে থেমে নেই স্বাস্থ্য খাতের দুর্নীতি, থেমে নেই ডাক্তারদের উপর নৃশংসতা, থামেনি হুমকি ধামকি মিথ্যে মামলা দিয়ে ডাক্তার নির্যাতন। খুলনায় প্রকাশ্য দিবালোকে রোগীর কয়েকজন আত্মীয় স্বজন গরিবের ডাক্তার বলে পরিচিত ডাক্তার রকিবকে নিজের ক্লিনিকের সামনে নৃশংসভাবে আঘাত করে হত্যা করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রধান আসামি সহ ডাক্তার রকিবের 5 জন খুনিকে পুলিশ গ্রেপ্তার করেছে। আমরা দ্রুত বিচারের আওতায় ডাক্তার রকিবের সকল খুনিদের স্বল্পতম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। বিয়ানীবাজারের চারখাইয়ে রোগীর শ্লীলতা হানির মিথ্যে মামলা সাজিয়ে ডাক্তার জোবায়ের আহমেদকে জেলে পাঠানো হয়েছে। আসল ঘটনা ছিল স্তনের সমস্যা নিয়ে আগত একজন নারী রোগীকে একজন অ্যাটেন্ডেন্টের উপস্থিতিতে ডাক্তার পরীক্ষা করে দেখে চিকিৎসা দেন। রোগী সন্তুষ্ট হয়ে চলে যাবার 3 ঘন্টা পরে সন্ত্রাসী মইনুল এবং অনিমিয়ার মদদে শত শত লোক নিয়ে এসে ডাক্তারের ক্লিনিক ঘেরাও করে ডাক্তার জোবায়েরকে চারখাই ছাড়তে বলা হয়। প্রত্যন্ত অঞ্চলে সে রোগী দেখলে ভুয়া চিকিৎসকদের অপচিকিৎসা দেবার সুযোগ কমে যায় বলে প্রথমে জোবায়েরকে এলাকা ছাড়া করার জন্য প্রথমে প্রস্তাব, পরে হুমকি দেওয়া হয়। তাতেও কাজ না হলে এই শ্লীলতা হানির নাটকের অবতারণা। মিথ্যে মামলা মাথায় নিয়ে ডাক্তার জোবায়ের আর তাকে ফাঁসাতে পেরে এলাকায় রোটের সাথে চষে বেড়াচ্ছে সন্ত্রাসী মইনুল এবং অনিমিয়া। তৃণমূলের মানুষের উপকারের আশায় শহরের মায়া ছেড়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে মানুষকে চিকিৎসা দিতে গিয়ে ডাক্তার জোবায়ের আজ বহুমুখী ষড়যন্ত্রের শিকার। এর আগেও একবার তাকে চিহ্নিত স্থানীয় সন্ত্রাসী মহলটি এলাকা ছাড়তে বাধ্য করেছিল। আমরা অচিরেই আইনি প্রক্রিয়ায় ডাক্তার জোবায়েরের মুক্তি দাবি করছি এবং মিথ্যে মামলা দায়েরকারীদের গ্রেপ্তার দাবি করছি। এরকম সময়ে মানুষের সুচিকিৎসা নিশ্চিত করতে ও চিকিৎসকদের ব্যক্তিগত নিরাপত্তা ও কর্মক্ষেত্রকে নিরাপদ করতে এফডিএসআর এর প্রস্তাবিত 10 দফা দাবিসমূহ আপনাদের মাধ্যমে আমরা পেশ করছি। 1. করোনা মোকাবেলায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শগুলো অতি দ্রুত বাস্তবায়ন করা এবং সংক্রমণ নিয়ন্ত্রণে আরো কার্যকর পদ্ধতি উদ্ভাবন করতে হবে। শুধু তাই নয়, মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি নেতৃত্বে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি করে তাদের সুপারিশকৃত সময় বেঁধে দিয়ে বাস্তবায়ন করার লক্ষ্যে সব ধরনের কার্যক্রম পরিচালনা করতে হবে। 2. করোনা মোকাবেলায় সফল দেশগুলির উদাহরণ আমাদের সামনে আছে। প্রয়োজনে
সেই দেশগুলি থেকে সহায়তা নিতে হবে। 3, একই শহরের ভেতরে 3 রঙের জোন না করে বরং পুরো শহর অথবা জেলা যেমন ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, চট্টগ্রাম সহ হটস্পট শহর কিংবা জেলা সমূহ কঠোরভাবে 4 সপ্তাহের জন্য পালন করতে হবে। এ সময়ে স্থানীয় জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবক বৃন্দ, প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সক্রিয় ভূমিকা নিশ্চিত করতে হবে। দরিদ্র এবং চিকিৎসা সেবা প্রত্যাশী কষ্ট না পায় সেটা নিশ্চিত করতে হবে। যতটা সম্ভব টেস্ট করতে হবে। 4 সপ্তাহের শেষ দিকে পরিস্থিতি বিশ্লেষণ করে লকডাউনের পরবর্তী সম্প্রসারণের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। কোভিড-19 রোগে নাম্বার 4, কোভিড-19 রোগে আক্রান্ত হয়ে যেসব ডাক্তাররা ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন তাদের জন্য ঘোষণাকৃত প্রণোদনার অর্থ দ্রুত প্রদান করবার জন্য সরকারকে অনুরোধ করছি। কোভিড-19 মৃত্যুবরণকারী বেসরকারি ডাক্তারদের জন্য প্রণোদনা প্রদানের দাবি জানাচ্ছি। পরিবারের প্রধান উপার্জনকারীকে হারিয়ে ইতিমধ্যেই বেশ কিছু পরিবার অর্থনৈতিকভাবে কষ্টের দিন কাটাচ্ছে। 5, কর্মক্ষেত্রে চিকিৎসক সহ সকল স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করবার লক্ষ্যে চিকিৎসক সহ সকল স্বাস্থ্যকর্মী সুরক্ষা আইন প্রণয়ন করুন। এই আইনে সকলের মতামত নিন এবং পৃথক আইন করুন। এর সাথে কোনো ক্লিনিক, প্যাথোলজি ল্যাব বা ব্যবসা পরিচালনাকে সংযুক্ত না করে কেবল স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা বিধান করুন। সেই সাথে আমাদের দীর্ঘদিনের প্রত্যাশিত হেলথ পুলিশ গঠন এখন সময়ের দাবি। নাম্বার 6, কর্মক্ষেত্রে চিকিৎসকদের ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করতে মানসম্মত ব্যক্তিগত নিরাপত্তা সামগ্রী বা পিপিই প্রদান করতে হবে। পিপিইর ন্যায্য মূল্য নিশ্চিত করে তা সহজলভ্য করতে হবে ও মুনাফা লোভীদের অসাধু ব্যবসার দ্বারা বিরুদ্ধে ব্যবসা নিতে হবে। 7, কোভিড-19 রোগে আক্রান্ত চিকিৎসকদের চিকিৎসার লক্ষ্যে আলাদা কোভিড ডেডিকেটেড হাসপাতাল চাই। 8, সকল চিকিৎসকের ন্যায্য বেতন ভাতা নিশ্চিত করতে হবে। বেসরকারি প্রতিষ্ঠানে ও বেসরকারি মেডিকেল কলেজে বেতন ও বোনাস কর্তন অন্যায় ছাঁটাই বন্ধ করতে হবে। কম বেতন দিয়ে অতিরিক্ত শ্রম ঘন্টা কাজ করানো বন্ধ করতে হবে। 9, জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে স্বাস্থ্য খাতকে ঢেলে সাজাবার লক্ষ্যে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী কর্মসূচি গ্রহণ করতে হবে। পাশাপাশি মেডিকেল শিক্ষাকেও আধুনিক ও যুগ উপযোগী করতে হবে। 10, সারা দেশব্যাপী দরিদ্রদের মধ্যে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও অন্যান্য সম্মুখ যোদ্ধাদের জন্য বিনামূল্যে এবং অন্যান্যদের জন্য ন্যায্য মূল্যে মাস্ক, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করতে হবে। 11, করোনা মোকাবেলায় প্রতিটা মানুষের স্বাস্থ্যবিধি ও সরকারের আদেশ মেনে চলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য খাতের বিরাজমান অব্যবস্থা জনগণের মধ্যে স্বাস্থ্য সেবার প্রতি অবিশ্বাস ও অনাস্থা তৈরি করেছে। স্বাস্থ্য খাতের দায়িত্বশীল ব্যক্তিদের গণমাধ্যমে স্ববিরোধী বক্তব্য মানুষকে হতাশ করে এবং এ কারণেই জনগণ লকডাউন সহ নানা বিষয়ে অমান্য করে, কারণ তারা আস্থাহীনতায় ভুগছে। দীর্ঘদিন যাবৎ আমরা লক্ষ্য করছি যে মাননীয় প্রধানমন্ত্রী যেখানেই হস্তক্ষেপ করেন সেখানেই অব্যবস্থা দূর হয়, অথচ তাকে নানা বিষয়ে সম্যকভাবে অবহিত করা হয় না। আমরা দেখেছি তিনি নিজে উদ্যোগী হয়ে মানহীন মাস্ক, ডাক্তারদের আবাসন, গরিবদের মধ্যে সরাসরি অর্থ বিতরণ সহ নানা পদক্ষেপ নিয়েছেন যা সারা দেশে প্রশংসিত হয়েছে। শুধু তাই নয়, তিনি সরাসরি চিকিৎসকদের প্রণোদনা দিয়েছেন এবং সামনে থেকে চিকিৎসকদের উৎসাহ দিয়েছেন, অভিভাবকের মতো সতর্ক করেছেন, আবার স্নেহভরে প্রশংসাও করেছেন। স্বাস্থ্য খাতের উচ্চ পদগুলিতে কিছু পরিবর্তনও এনেছেন। আমরা এজন্য তাকে ধন্যবাদ জানাই। আশা করি তিনি পুরো স্বাস্থ্য খাতকে আধুনিক বিশ্বের মতো করে ঢেলে সাজাবেন। এই কাজে তাকে বাংলাদেশের স্বাস্থ্য সেবা খাতে জড়িত সকলে আন্তরিকভাবে সহযোগিতা করতে প্রস্তুত। এফডিএসআর ও তার সাথে সম্পৃক্ত ৪৬,০০০ চিকিৎসক বিশ্বাস করে তিনি বাংলাদেশকে
21 শতকের স্বাস্থ্য ব্যবস্থা গড়ে দিতে সক্ষম। এই কাজে বাংলাদেশের চিকিৎসকরা তার নেতৃত্বে কাজ করতে প্রস্তুত। প্রয়োজনে এফডিএসআর এর পক্ষ থেকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে এ ব্যাপারে সহায়তা দিতেও প্রস্তুত। গণমাধ্যমের সাংবাদিক বৃন্দ আমাদের যৌক্তিক বক্তব্য সবসময় তাদের লেখনীতে ও ক্যামেরায় উপস্থাপন করেছেন। আমরা এজন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমাদের এই পর্যায়ে আমি অনুরোধ করব আমাদের এফডিএসআর এর সম্মানিত উপদেষ্টা ডক্টর আব্দুল নূর তুষারকে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা করোনা মোকাবেলায় কিছু পরামর্শ দিতে চাই দেশ, জাতি এবং সরকারকে, এবং সেটি পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করবার জন্য আমি ডক্টর তুষারকে অনুরোধ করছি। এফডিএসআর এর সম্মানিত উপদেষ্টা ডাক্তার আব্দুল নূর তুষার। ধন্যবাদ শাহেদ ইমরান, ধন্যবাদ আমাদের সংগঠনের সম্মানিত চেয়ারম্যান, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং শিক্ষক ডাক্তার আবুল হাসান মিল্টনকে। আমরা মনে করি যে আমাদের যে করোনার বিরুদ্ধে যে সংগ্রাম, সেটি আসলে আমাদের সকলের সংগ্রাম, শুধুমাত্র সরকারের কিংবা শুধুমাত্র কোনো প্রতিষ্ঠানের নয়, বরং আমাদের সকলকে একসাথে এটা করতে হবে। এবং সেটার জন্যই আমরা মনে করি যে একটি লক্ষ্য নির্ধারণ করে একটি রোড ম্যাপের মাধ্যমে আমরা যদি কাজ করি তাহলে এই লক্ষ্যে আমরা সফল হতে পারবো। আমি আমরা একটা অনলাইন মিটিং করছি, আপনি মেসেঞ্জারে দেয়া আছে সব আইডিয়া, ওই যে বর্তমান করোনা পরিস্থিতি একটি পাওয়ার পয়েন্ট স্লাইডের প্রেজেন্টেশনের মাধ্যমে সবাই আমরা ওই এই বিষয়টি উপস্থাপন করছি। আছে, আপনি একটু জিটিভি কে কাউকে করতে পারেন করোনা ভাইরাস সংক্রান্ত যে একটু নিউজ যেন করে আর কি। একটা মিনিট একটু করতে হবে, আমি ওই জন্য সকাল থেকে ফোন করছি, পরে কথা বলে নিব। করোনা ভাইরাস মোকাবেলায় কি করা যেতে পারে এই বিষয়ে আমাদের যে প্রস্তাবনা রয়েছে তার মধ্যে প্রথমে আমরা যেটা বলতে চাই সেটি হচ্ছে আমাদের সমস্যাগুলি কি সেটি আগে চিন্তা করতে হবে। আমাদের সমস্যা হচ্ছে সংক্রমণ কমিয়ে আনা, আক্রান্ত রোগীদেরকে যথাযথ সেবা দেওয়া, যারা আক্রান্ত এবং আক্রান্ত নন তাদের জন্য খাদ্য নিরাপত্তা, ঔষধ এবং চিকিৎসা নিরাপত্তা, আর্থিক নিরাপত্তা এবং সামাজিক আইন শৃঙ্খলা জনিত নিরাপত্তা নিশ্চিত করা এবং অর্থনীতির চাকা আবার চালু করা। এই কাজগুলিকে সামনে রেখে আমাদের যা করতে হবে সেটিকে আমরা একসঙ্গে বলতে চাই এইভাবে যে আমাদেরকে মোট 100 দিনের একটি পরিকল্পনা নিতে হবে। আমাদের লক্ষ্য নির্ধারণ করতে হবে 0-0-100-100। এই লক্ষ্যে আমরা 100 দিনের মধ্যে 0 সংক্রমণ, 0 মৃত্যু, 100% চিকিৎসা সেবা নিশ্চিতকরণ এবং 100 দিনে এই লক্ষ্যগুলি অর্জন করতে চাই। এই জন্য আমরা মনে করি এই ধরনের একটি লক্ষ্য সামনে রেখে আমাদের জনমনে আস্থা তৈরি করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এই পরিকল্পনাটি প্রণয়নের জন্য আমরা দেশে বিদেশে আমাদের যারা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ আছেন, চিকিৎসক আছেন, তাদের সঙ্গে ধাপে ধাপে কথা বলেছি এবং তাদের বিভিন্ন পরামর্শ এখানে যুক্ত করেছি। যেখানে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ইশতিয়াক মান্নান আছেন, যেখানে তাজবিরুল ইসলাম আছেন, নাসির খান আছেন এবং আমাদের চেয়ারম্যান আবুল হাসান মিল্টন আছেন এবং আমাদের কমিটির যারা সদস্যবৃন্দ আছেন তারাও রয়েছে। আমরা মনে করি প্রথমেই টানা 28 দিন 0 সংক্রমণ আনার জন্য লকডাউন দিতে হবে এবং এই টানা 28 দিন লকডাউনের শেষে আরো 14 দিন এটাকে বর্ধিত করা হবে লকডাউনের এফেক্ট অ্যাসেসমেন্ট করে, অর্থাৎ লকডাউনের যে প্রক্রিয়া সেটিকে অ্যাসেসমেন্ট করে। সারা দেশকে 3 ভাগ করেও লকডাউন করা যেতে পারে। লকডাউন চলাকালীন সকল সম্ভাব্য রোগীকে টেস্ট করার চেষ্টা করতে হবে। টেস্ট না করা গেলে লক্ষণের ভিত্তিতে শনাক্ত করে আইসোলেশন করতে হবে। প্রথম 28 দিনে সকল রোগী শনাক্ত হয়ে গেলে পরবর্তী 14 দিনে তারা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন। পরবর্তী 14 দিনে এলাকায় ধীরে ধীরে অর্থনৈতিক কাজ শুরু হবে, অর্থাৎ 60 দিনের মধ্যে প্রতিটি লকডাউন এলাকা রোগমুক্ত হবে। এই সময় লকডাউন করা এলাকায় বাইরে থেকে মানুষ আসা যাওয়া করা এবং সেইখান থেকে মানুষের কোথাও যাতায়াত বন্ধ থাকবে। 28 দিনের বিষয়টি একটু ব্যাখ্যা করতে চাই। যেহেতু এই রোগের সংক্রমণের সুপ্তাবস্থা 14 দিন, ফলে 14তম দিনেও যারা আক্রান্ত হবেন তারা পরবর্তী 14 দিনের মধ্যে রোগের লক্ষণ প্রকাশিত করবেন। ফলে 28 দিনের মধ্যে আমরা প্রায় সকল সংক্রমিত রোগীকে পেয়ে যাব এবং তারপরের 14 দিনের মধ্যে এদেরকে আমরা আইসোলেশন করব এবং এর মধ্যে এরা সকলেই সুস্থ হয়ে উঠবেন। অর্থাৎ মোট সর্বোচ্চ 42 দিনের মধ্যে যে কোনো এলাকাকে কার্যকরভাবে রোগমুক্ত করা সম্ভব যদি পর্যাপ্ত পরিমাণে টেস্ট, ট্রেসিং এবং আইসোলেশন করা সম্ভব হয়। 0 সংক্রমণে পৌঁছানোর জন্য আমাদেরকে আরো যে কাজগুলি করতে হবে তার মধ্যে আছে লকডাউন এলাকায় কমিউনিটি সেন্টার, স্কুল, স্টেডিয়াম,
এবং খোলা জায়গাতে আইসোলেশন সেন্টার করতে হবে। সকল জ্বরাক্রান্ত লক্ষণ আছে এমন ব্যক্তি যাদের পরিবার বা বাসা নাই, তারা সেখানে আইসোলেটেড হবে। সেখান থেকে তাদের হাসপাতালে নেওয়া দরকার, হাসপাতালে যাদের পরিবার বাসা আছে তারা সেখানেই থাকবেন, সেখানেই তাদের চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হবে। এরপর শূন্য রোগ এবং শূন্য মৃত্যু। লকডাউনের মধ্যে সকল রোগী যদি শনাক্ত হয়ে যান, তবে টেস্ট না হলেও তারা হয় জ্বর কাশিতে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে উঠবেন অথবা হাসপাতালে যাবেন। 60 দিনের মধ্যে কমিউনিটিতে নতুন কোনো রোগ হাসপাতালে ও বাসায় পর্যাপ্ত ঔষধ, সামগ্রী ও অক্সিজেন প্রাপ্তি নিশ্চিত করতে হবে। ঔষধ এবং অক্সিজেন সহ সকল সেবার মূল্য আগে নির্ধারণ করে দিতে হবে, যাতে এগুলি নিয়ে কোনো অসাধু ব্যবসায়ী ব্যবসা করতে না পারে। শাহেদ, অন্যদের মাইকগুলো একটু মিউট করে দিলে ভালো হয়। সুলভে মানসম্মত মাস্ক ও পিপিই পাওয়ার ব্যবস্থা করতে হবে। সকল হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রকে কোভিড সেবা দেওয়ার উপযুক্ত করে তুলতে হবে। যারা একদমই সেটা পারবেন না, সেই হাসপাতালগুলিকে রোগ শনাক্তকরণ এবং রোগের পরীক্ষা করার জন্য তারা কাজ করবে। এইভাবে যদি আমরা পৌঁছানো সম্ভব হবে। যদি বা কোথাও একটি বা দুটি রোগ দেখা দেয়, সেটিকে তখন একসঙ্গে সেটিকে দূর করার চেষ্টা করা যাবে। সকল আক্রান্ত রোগীর ডেটাবেস রেখে সেখান থেকে প্লাজমা সংগ্রহ করার পদ্ধতিও প্রস্তুত করা হবে। একক নম্বরে স্বাস্থ্যসেবা এবং অ্যাম্বুলেন্স হটলাইন চালু করা হবে। সকল স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের নিরাপত্তা বিধান করা হবে। বেসরকারি হাসপাতালগুলিকে সমন্বিত ব্যবস্থাপনার অধীনে এনে বেড এবং সুবিধার সেন্ট্রাল ডিস্ট্রিবিউশন করে সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। প্রতিদিন পরীক্ষার পরিমাণ 1 লক্ষে নিয়ে যেতে হবে। কোরিয়ান কিট ব্যবহার করে এটা এখন যে খরচে করা হচ্ছে তার চেয়ে কম খরচে করা সম্ভব। এর ফলে 60 দিনের মধ্যে নতুন কেস শূন্য বা অনেক কমিয়ে নিয়ে আসা সম্ভব এবং 90 দিনের মাথায় শূন্য কেস ও শূন্য মৃত্যু দিন অর্জন করা সম্ভব। এরপর কেবল ছোট ছোট এলাকায় জ্বর হলেই রোগী হাসপাতালে আসবে এবং তখন কোভিড রোগীকে নির্ধারিত হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে এবং তখন শুধুমাত্র একটি বাড়ি বা ছোট্ট এলাকাকে সীমিত পর্যায়ে অথবা পুরোপুরি লক করলেই চলবে। শূন্য নতুন রোগ এবং মৃত্যুর আরেকটি বিষয় হচ্ছে প্রতিটি এলাকায় অ্যাপ ভিত্তিক এবং মোবাইল ও টেলিফোন ভিত্তিক সার্ভেলেন্স এবং রিপোর্টিং এর ব্যবস্থা থাকবে, যাতে রোগী বা তার আত্মীয় স্বজন সরাসরি ডিজিজকে রিপোর্ট করতে পারেন। প্রতিটি জ্বর এবং লক্ষণযুক্ত কেস রিপোর্ট করা হবে। অ্যাক্টিভ সার্ভেলেন্স এবং রোগ পাহারাদারি এই শূন্য রোগ এবং মৃত্যুর পরেও চলতে থাকবে এবং প্রতি সপ্তাহে কোন লক্ষ্যে আমরা কতদূর পৌঁছালাম সেটা গণমাধ্যমে বলতে হবে, যাতে জনগণ আস্থা পায় এবং তারা সুফল দেখতে পেলে অটোমেটিক্যালি অর্থাৎ স্বয়ংক্রিয়ভাবেই কিন্তু তারা লকডাউন এবং অন্যান্য নির্দেশগুলি আছে সেগুলি মেনে চলবে। এখন যেহেতু জনগণ কোনো কিছু সম্পর্কে জানতে পারে না এবং তাদের মনে এক ধরনের অনাস্থা আছে, সেই কারণে তারা এগুলো ভঙ্গ করে, তারা নির্দেশ আদেশ এগুলো অমান্য করে। কিন্তু যদি প্রতি সপ্তাহে তাদেরকে পজিটিভ রেজাল্ট দেখাতে পারি, তাহলে কিন্তু জনগণ এমনিতে এটা মানবে, কারণ তারা বুঝতে পারবে তারা একটি নির্দিষ্ট সময়ের পরে সুফল পাচ্ছে। মানুষ এর কারণে রোড ম্যাপ জানবে এবং তাতে আশ্বস্ত হবে। এরপর 100% 100 দিনের যে রোড ম্যাপ, এটি জানলে মানুষ কিন্তু স্বেচ্ছায় অংশ নেবে। এটা আমি বললাম 100% অর্থনীতি চালু করার জন্য লকডাউন এলাকায় ধাপে ধাপে 50তম দিন থেকে পরবর্তী 50 দিনের মধ্যে সকল অফিস, ব্যাংক, দোকান, সিনেমা হল খুলে দেওয়া হবে। 60তম দিন থেকে বিমান লকডাউন হয়, তবে প্রত্যেক এলাকা থেকে এলাকায় যাতায়াত 100 দিন বন্ধ থাকবে। স্বাস্থ্যবিধি মেনে সকল অফিস, পাবলিক প্লেস ডিসইনফেক্ট করা হবে এবং ভ্যাকসিন ডিপ্লোমেসি শুরু করতে হবে, যাতে আগামী ডিসেম্বরের মধ্যে যদি ভ্যাকসিন আসে তবে সেই ভ্যাকসিনের প্রপার শেয়ার যেন বাংলাদেশ পায়। শুধু তাই নয়, বাংলাদেশ যেন অগ্রাধিকার ভিত্তিতে প্রাধিকার ভিত্তিতে এই ভ্যাকসিন পেতে পারে, সেই চেষ্টা করতে হবে। এই কারণে রেশনের বাইরেও আমাদের বন্ধু দেশগুলি যেহেতু ভ্যাকসিন উৎপাদন করে, জাপান, চীন এবং ভারতে যেহেতু ভ্যাকসিন উৎপাদন হবে এবং কোরিয়াতে উৎপাদন হওয়ার সম্ভাবনা আছে, এই দেশগুলি থেকে আলাদাভাবে ভ্যাকসিন সংগ্রহ করার চেষ্টা করতে হবে। প্রয়োজনে এখনই ভ্যাকসিনে বিনিয়োগ করতে হবে। স্বাস্থ্যবিধি মেনে সকল অফিস তার পরবর্তী কাজ শুরু করবে। সব জায়গায় স্যানিটাইজার, সাবান, হাত ধোয়ার সরঞ্জাম, আইসোলেশন রুমের ব্যবস্থা করা হবে। মার্কেট, বাজার এবং যেসব জায়গায় জনসমাগম হয় সেখানে বিশেষ সতর্কতা বজায় রাখা হবে। প্রান্তিক জনগোষ্ঠীকে কাজের মধ্যে 100 দিনই নানাভাবে রাখা সম্ভব, তাদের জন্য নতুন কর্মসৃজন করা সম্ভব, এটি করা হবে। এই ব্যাপারে আমাদের আলাদা পরিকল্পনা আছে।
যেটি আমরা অর্থনীতিবিদদের সঙ্গে আলাপ করে আমরা প্রণয়ন করেছি। প্রথমে যেটি দরকার এটি বাস্তবায়ন করতে গেলে সেটি হচ্ছে সমন্বয় এবং নেতৃত্ব। একটি এক্সপার্ট প্যানেল গঠন, যেখানে স্বাস্থ্য বিশেষজ্ঞ, দুর্যোগ ব্যবস্থাপনা, নিরাপত্তা, জনসংযোগ এইসব বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিবর্গ থাকবেন। তবে কমিটি অনেক বড় না হওয়া বাঞ্ছনীয়। তারা পরামর্শ দিবেন মাননীয় প্রধানমন্ত্রীকে সরাসরি। স্বাস্থ্যমন্ত্রী এই কমিটির প্রধান হবেন, সচিব হবেন স্বাস্থ্য সচিব, এবং সকল কর্মকাণ্ডের প্রধান হবেন মাননীয় প্রধানমন্ত্রী। এই কমিটি কাজ করবে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আন্তঃ মন্ত্রণালয় কমিটির অধীনে, যার একজন সিইও বা প্রধান কর্মকর্তা থাকবেন। তিনি দ্রুততম সময়ে বিপদ সংকুল সময়ে সকল সিদ্ধান্ত বাস্তবায়ন করতে সমন্বয় করবেন। এই ব্যক্তি মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক সরাসরি মনোনীত হবেন। এখানে প্রচুর স্বেচ্ছাসেবামূলক কর্মীকে যুক্ত করা হবে। রাজনৈতিক কর্মী এবং তরুণরা হবে অংশগ্রহণকারী কর্মী। সারা দেশে প্রতিটি উপজেলাকে কেন্দ্র করে মোট 500 বা তার চেয়েও বেশি মানুষ নিয়ে দল তৈরি করতে হবে। জনবল, সব জনবল এনআইডি বা নিজের ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করবে এবং প্রত্যেকের রেফারেন্স হিসেবে অন্তত আরো 2 জনের নাম দেবে, যাতে করে ভুয়া টেলিফোন নম্বর কিংবা কোনো দুর্নীতিগ্রস্ত কিংবা দুর্বৃত্ত এই কমিটিতে যুক্ত হতে না পারে। যদি যুক্ত হয় তখন আমরা এই রেফারেন্স 2 জনের সঙ্গে কথা বলতে পারবো। দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও এই কাজে নিয়োজিত করতে হবে। প্রয়োজনে এলাকা ভিত্তিক ডিজাস্টার আইন কার্যকর করে ডিজাস্টার এলাকায় সেনাবাহিনীর সহায়তা নিতে হবে। প্রতিরোধমূলক কাজ, কোয়ারেন্টাইন এবং লকডাউন সম্পর্কে লিফলেট বিতরণ, মাইকিং, সবাইকে হাত ধোয়া সম্পর্কে জানানো, কাশি এবং শ্বাসকষ্টের রোগী থাকলে রিপোর্ট করতে বলা, সকলকে আশ্বস্ত করতে বলা, এলাকার দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানগুলিকে মনিটর করা, বিদেশ থেকে আগতদের সম্পর্কে তথ্য নিয়ে যথাযথ স্থানে জানানো। এই কাজগুলি এই 500 জনের দল করবে এবং পাবলিক এরিয়াকে জীবাণুমুক্তকরণ করবে। তারা ত্রাণও বিতরণ করবে, দরিদ্রদের পাশে দাঁড়াবে, প্রান্তিক জনগোষ্ঠীর তালিকা প্রস্তুত করে প্রেরণ করবে, প্রতি সপ্তাহে 2 বার খাবার পৌঁছাবে। একদম ছিন্নমূলদের জন্য এলাকার নির্দিষ্ট কিছু হোটেলে খাবার প্রস্তুত করা হবে এবং বিতরণ করা হবে। গ্লাভস এবং মাস্ক কিভাবে দেওয়া হবে এবং কিভাবে ফেলতে হবে সেটা শেখানো হবে। সাবান এবং স্যানিটাইজার বিতরণ শেখানো হবে। যারা অন্য কারণে অসুস্থ তাদের কাছে ঔষধ পৌঁছে দেওয়া হবে, যেটি এরই মধ্যে সীমিত লকডাউন এলাকা ঢাকা শহরে রাজাবাজার সহ বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন করা হয়েছে। বৃদ্ধ যারা, তাদের বয়স 60-এর উপরে, তাদের আলাদাভাবে তালিকা করে তাদেরকে বিশেষভাবে যত্ন নেওয়ার পরিকল্পনা নিতে হবে এবং এলাকার কৃষক এবং খামারে শ্রম দেয় যারা, তাদেরকে বিশেষভাবে রক্ষা করা হবে। চিকিৎসা, সরকারি হাসপাতালে গরিবদের চিকিৎসা হবে। ট্রায়াজ করার জন্য মেডিকেলের ছাত্র যারা আছেন এবং ছাত্রলীগ বা ছাত্র যারা সংগঠন আছেন তাদের 5ম বর্ষ ইন্টার্নদের যথাযথভাবে পিপিই দিয়ে নিয়োজিত করতে হবে। বেসরকারি হাসপাতালগুলি থেকে সারা দেশে অন্তত 200 হাসপাতাল নির্বাচন করে সেখানে করোনা ইউনিট স্থাপন করতে হবে। দেশের বেসরকারি প্রতিষ্ঠানগুলিকে ভেন্টিলেটর ও অন্যান্য সরঞ্জাম কিনে দিতে বলতে হবে এবং তারা যে ডোনেশন করবে সেটা আগামী 3 বছরে অর্ধেক অর্থ কিস্তিতে সমন্বয় করার সুযোগ দিতে হবে, যাতে এই ডোনেশনের পুরোটাই তাদের ডোনেশন না হয়ে কিছু সুবিধা তারা করের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারেন। বেসরকারি হাসপাতালগুলিকে একইভাবে ভেন্টিলেটর কিনতে বলতে হবে, প্রয়োজনে তাদেরকে সহজ শর্তে ঋণ দিতে হবে। শুধু ভেন্টিলেটর না, অন্যান্য সামগ্রীতেও তাদেরকে ঋণ সহায়তা দিতে হবে। কত অর্থ দরকার? 500 উপজেলায় ভলান্টিয়ার হবে 50,000, তাদের জন্য 200 টাকা করে হলে 300 কোটি টাকা, লোকাল এমপি ও নেতারাই বহন করতে পারবেন। 500 উপজেলায় খাবার প্রদান, আমরা বিবিএস এর স্ট্যাটিস্টিক্স থেকে দেখেছি হতদরিদ্র মানুষ প্রায় 2,41,00,000, তাদের জন্য একদিনে 482 কোটি টাকা দরকার, অর্থাৎ 1 মাসে প্রায় 15,000 কোটি টাকা দরকার, যেটা হিসাবে এসেছে 14,460 কোটি টাকা। চিকিৎসার খরচ যদি আক্রান্ত 12 কোটি হয়, তাদের সবার জন্য কিন্তু আমাদের চিকিৎসা ব্যয় হবে না, কারণ লকডাউন করলে এত রোগী হবে না, 6 ভাগের 1 ভাগেই হয়ে যাবে। অর্থাৎ 2 কোটি লোকের জন্য চিকিৎসার ব্যবস্থা করলেই ধাপে ধাপে হয়ে যাবে, সেরে যাবে। যদি 12 কোটি আক্রান্ত হয়, নিজেই সারবে 9,60,00,000, হাসপাতালে যাবে 2 কোটির মতো লোক যদি সর্বোচ্চ হয়, এবং এর মধ্যে হতদরিদ্র হবে 60 লক্ষ। এদের চিকিৎসা বাবদ 300 কোটি টাকার পিপিএ, আইসিইউ ভেন্টিলেটর খরচ প্রায় 2,000 কোটি টাকার মতো, ঔষধের খরচ হবে 1,800 কোটি টাকা, অর্থাৎ প্রায় 4,000 কোটি টাকা অন্যান্য ব্যয় বাদে শুধু হাসপাতালে ওষুধের খরচ হবে। স্বল্পতম কর 5% করোনা সংক্রান্ত জিনিসপত্র আমদানি করতে দিতে হবে এবং মাস্ক এবং অন্যান্য ফ্যাক্টরি স্থাপন করে দাম কমিয়ে আনতে হবে, তাতে করে এই খরচ আরো কমে যাবে। এলাকার ফার্মেসিগুলি খোলা থাকবে, যারা ঔষধ কিনতে আসবেন তারা সেখানেই থার্মোমিটার দিয়ে একবার জ্বর দেখতে হবে, যাতে করে ফার্মেসিতেই আমরা জ্বর আক্রান্ত রোগীদেরকে বা আক্রান্ত রোগীদেরকে চিহ্নিত করতে পারি। সকল জিপিকে তাদের চেম্বার খোলা রাখতে বলতে হবে। সকল ডায়াগনস্টিক সেন্টার আমরা খোলা রাখবো, সেখানে সাধারণ রোগীরা ডায়াগনোসিস পাবেন।
দমকল বাহিনীকে অ্যাম্বুলেন্স সহ প্রস্তুত রাখবো এবং সকল বেসরকারি অ্যাম্বুলেন্সকে একটি সেন্ট্রাল ম্যানেজমেন্টের মধ্যে নিয়ে আসা হবে, যেভাবে উবার কিংবা অন্যান্য রাইড শেয়ারিং কোম্পানিগুলি কাজ করে সেইভাবে আমরা সারা দেশের অ্যাম্বুলেন্স এবং রোগী পরিবহনকারী যানবাহনগুলিকে সেন্ট্রাল নিয়ন্ত্রণে নিয়ে আসবে। ছোট ট্রাকগুলির উপরে প্রয়োজনে ছাউনি দিয়ে দ্রুত রোগী হাসপাতালে নেওয়ার জন্য ফিল্ড অ্যাম্বুলেন্সে রূপান্তর করা যেতে পারে। বর্জ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে, হাসপাতালে করোনা বর্জ্য নিষ্কাশনের জন্য আলাদা ব্যবস্থা করতে হবে, ক্লিনারদের পিপিই দিতে হবে, ট্রেনিং দিতে হবে এবং বর্জ্য ডাম্পিং এর জন্য নিরাপদ স্থান নির্ধারণ করতে হবে। করোনা আক্রান্ত বাসাগুলি থেকে বর্জ্য নিষ্কাশনের জন্য আলাদা ব্যবস্থা নিতে হবে। জনসংযোগ, দ্রুত স্বাস্থ্যবিধি সংক্রান্ত লিফলেট করতে হবে, টেলিভিশনগুলিতে টিকার চালাতে হবে, যেটা এরই মধ্যে হচ্ছে। দেশের বিভিন্ন স্থানে ভিডিও ডিসপ্লে গুলিতে প্রচারণা চালাতে হবে, মাইকিং করতে হবে। প্রতি এলাকার মসজিদ থেকে নির্দিষ্ট সময় পর পর করোনা সংক্রান্ত তথ্য মাইকে বলতে হবে। ভলান্টিয়ারদের টি শার্ট দেওয়া হবে, যেখানে হাত ধোয়া এবং সামাজিক দূরত্ব ছবি সহ শেখানো থাকবে, অর্থাৎ তার দিকে তাকালেই লোকে হাত দেওয়া শিখে যাবে। সচ্ছলদের জন্য বিতরণ ব্যবস্থা তৈরি করতে হবে, তারা নিজেরা কিনে খাবেন যেহেতু, সেখানে ডিস্ট্রিবিউশন পয়েন্ট তৈরি করতে হবে, হোম ডেলিভারি ব্যবস্থা করতে হবে এবং শহর এলাকায় পাঠাও বা রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি এইসবের সাহায্য নিতে হবে। চাষাবাদের জন্য ঋণ প্রদান করতে হবে, কেননা করোনা পরবর্তী অর্থনীতি ঘুরে দাঁড়ানোর জন্য 100% কৃষি সহায়তা দিতে হবে, ব্যবসা সহায়তা দিতে হবে এবং আপাতত 3 মাসের জন্য 10% নিচে যে কোনো জমি ট্রান্সফার বন্ধ রাখতে হবে, কারণ এই সময় সস্তায় জমি বিক্রি করে অনেকে ভূমিহীন হয়ে যাবে। ফলে এই আদান প্রদান বন্ধ রেখে বরং তাদেরকে ভূমির বিপরীতে ঋণ গ্রহণ করার সুযোগ সুবিধা দিতে হবে, যাতে কেউ ভূমি বিক্রি করতে, বিশেষ করে যারা অল্প ভূমির মালিক, তারা যেন ভূমি বিক্রি করতে বা বন্ধক দিতে বাধ্য না হন। তারা সরকারের কাছ থেকে স্বল্প সুদে দীর্ঘমেয়াদে ঋণ নিতে পারে। চিকিৎসাতে এবং অন্য সব মিলিয়ে মোট সম্ভাব্য ব্যয় যেটা আমরা হিসাব করেছি, সেটি হচ্ছে চিকিৎসার জন্য মোট 10,000 কোটি টাকা, অতিরিক্ত জনবল বাবদ 1,000 কোটি টাকা, যাতায়াত, খাদ্য এবং অন্যান্য 500 কোটি টাকা, মোট 11,500 কোটি টাকা হচ্ছে চিকিৎসার খরচ। গরিবদের খাবারের পেছনে মূল খরচ হবে, সেটি হচ্ছে 43,380 কোটি টাকা মোট 3 মাস যদি আমরা সব গরিবদেরকে খাওয়াই, এবং ভলান্টিয়ারদের বাবদ 1500 কোটি টাকা, অন্যান্য ব্যয় 3500 কোটি টাকা। মোট রাষ্ট্রের ব্যয় হবে 59,880 কোটি টাকা। গড় প্রাক্কলিত জন প্রতি ব্যয় হবে 3,742 টাকা 50 পয়সা। এই টাকাটা ধনী ব্যক্তিরা নিজের পকেট থেকে দিয়ে দিতে পারবেন, অর্থাৎ তারা করোনা ফান্ডে 4,000 টাকা দান করতে পারবেন সকল ট্যাক্স পেয়ার, এবং যারা ট্যাক্স দেন না, ধনী ব্যক্তি যাদের আয় আছে, তারা করোনা ফান্ডে 4,000 টাকা দান করতে পারবেন। আর এই টাকার বাইরে যে টাকাটা, সেটা সরকার দিতে পারে। এইভাবে আমরা ধনীদেরকেও বা যাদের সচ্ছলতা আছে তাদেরকে এই কাজে অংশ নিতে উদ্বুদ্ধ করতে পারি, অর্থাৎ নিজের টাকাটা তিনি নিজেই দিয়ে দিতে পারেন। 3,742 টাকা। শক্ত এবং সঠিক পদক্ষেপ নিলে 0-0-100-100 এই লক্ষ্য অগ্রসর হওয়া এবং 100 দিনের মধ্যে এটা অর্জন করা সম্ভব। এক নজরে আমাদের পুরো প্রস্তাবটাকে গ্রাফিক্যালি দেখেন। লকডাউন, ট্রেসিং, টেস্টিং, ট্রিটমেন্ট, সার্ভেলেন্স এবং রিস্টার্ট। রিস্টার্ট বলতে আমরা বুঝিয়েছি রিস্টার্ট অফ রেগুলার লাইফ এন্ড ইকোনমি। লকডাউন, ট্রেসিং, টেস্টিং, ট্রিটমেন্ট, আবার সার্ভেলেন্সের জন্য টেস্টিং, ট্রেসিং অব্যাহত রাখা এবং রিস্টার্ট অফ ইকোনমি, আমাদের ইকোনমিক সাইকেলে প্রবেশ করা এবং যেখানে যেখানে ইন্টারভেনশন দরকার সেখানে ইন্টারভেনশন দেওয়া। এটাই ছিল আমাদের প্রস্তাবনা। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা। আপনারা নিশ্চয়ই শুনতে পেলেন ফাউন্ডেশন ফর ডক্টর সেফটি রাইটস এন্ড রেসপন্সিবিলিটির করোনা ভাইরাস মোকাবেলায় করণীয় এবং রিকমেন্ডেশনস গুলো। আপনারা নিশ্চয়ই এতক্ষণ ধৈর্য ধরে সেই বিষয়গুলো শুনেছেন। এখন আপনারা যারা প্রশ্ন করতে চান, আপনারা একে একে আমাদের হাম রেজ করতে পারেন, অথবা আপনারা সরাসরি চ্যাট বক্সে লিখেও দিতে পারেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটি আমাদের সম্মানিত এক্সপার্ট প্যানেল, চেয়ারম্যান, মহাসচিব এবং উপদেষ্টা এই প্রশ্নগুলোর উত্তর দেবেন, এবং আমাদের অন্য কমিটি মেম্বাররা আছে, তারাও উত্তর দিতে পারবে। আমাদের মানসিক বিশেষজ্ঞ আছেন, আমাদের যুগ্ম মহাসচিব আছেন। জি, আমাদের এখানে ফাউন্ডেশন ফর ডক্টর সেফটি রাইটস এন্ড রেসপন্সিবিলিটি সম্মানিত সভাপতি, মহাসচিব, উপদেষ্টা সহ যুগ্ম মহাসচিব এবং আমাদের মধ্যে একজন মানসিক রোগ বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার রাশিদুল হাসান রানা, উনি আমাদের, এবং আমাদের দপ্তর সম্পাদক, এবং একই সাথে আমাদের এখানে যুক্ত রয়েছেন আমাদের ফাউন্ডেশন ফর ডক্টর সেফটি রাইটস এন্ড রেসপন্সিবিলিটির
সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দ, তার যে কেউ আপনারা প্রশ্নের উত্তর দিতে পারেন। আপনাদের প্রশ্নগুলো আমরা আশা করছি। আছে আমাদের ভাইরা কেউ না? ভাইরা গেছে গা? না আছে ভাই। আমার মনে হয় সবাইকে যদি একটা আনমিউট করে দাও তাহলে কেউ কোয়েশ্চেন করতে চাইলে করতে পারবেন। শাহেদ ইমরান, ডক্টর শাহেদ ইমরান। জি, আরিফ, সবাইকে আনমিউট করে দিলে আমরা মনে হয় সবার প্রশ্নটা শুনতে পারবো। আরিফ, আনমিউট করে দাও। জি, আপনারা প্রশ্ন করতে পারেন, একটু আনমিউট করে নেন। কাজী রফিক, আপনি মনে হয় প্রশ্ন করতে চাচ্ছেন, ঢাকা টাইমস। জি জি, আমি আসলে প্রশ্ন করতে চাচ্ছিলাম। আমি কাজী রফিক, ঢাকা টাইমসে কাজ করি, স্টাফ রিপোর্টার হিসেবে আছি। তো আমার প্রশ্ন ছিল যে প্রথমে যেটা বলা হচ্ছিল যে লকডাউনের যে ব্যাপারটা, মানে ঢাকা শহরকে বলা হয়েছে যে লাল, সবুজ এবং হলুদ 3 রঙে বিভক্ত করে তারপর লকডাউন কার্যক্রমটা করা হবে। তো আপনারা বলছেন যে আসলে এই কালার ভিত্তিক লকডাউন না, তো আপনারা আসলে ভিন্ন মতামতটা কি? আসলে আপনারা কিভাবে যাচ্ছেন লকডাউন কার্যক্রমটা? বলবেন না? আমরা কালার নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। আমরা চাচ্ছি যে কালারের জায়গাটা একটু বাড়াতে হবে। যেমন এই ছোট্ট ওয়ার্ড বা আরো ছোট, যেমন রাজাবাজারের মতো একটা ছোট্ট এলাকা সাদা হয়ে লাল হলো, তার পাশে একটা সবুজ, তার পাশে একটা হলুদ, এরকম একটা শহরের মধ্যে একাধিক জোন করলে সেটা বাস্তবায়নটা অনেক বেশি চ্যালেঞ্জিং এবং ঝুঁকিপূর্ণ হয়। এই জন্য আমরা বলেছি যে কালার জন্য যদি করেন সেটা আপনি শহরে, যেমন পুরো ঢাকা শহরটা আপনি রেড জোন করে আপনি ঢাকা শহরটা লকডাউন করেন। যেসব শহরে হটস্পট, নারায়ণগঞ্জ, গাজীপুর, চট্টগ্রাম, এরকম এই শহরের ভেতরে কালার জোন না করে পুরো শহরটাকে একটা রং করেন। বিশেষ করে যে শহরগুলো মূলত আক্রান্ত, আমরা সেই শহরগুলোতেই এই রঙের বিষয়টা আমরা একটু সম্প্রসারণ করতে বলছি। তো আমরা এদিক দিয়ে একটু আলাদা আমাদের প্রস্তাবনাটা। ধন্যবাদ। থ্যাংক ইউ। আমি এটা আসলে আমার একটা প্রশ্ন ছিল উপদেষ্টা স্যারের কাছে। লকডাউনের যেটা হয়, লকডাউনে বড় থেকে ছোটর দিকে যেতে হয়, ছোটর থেকে আপনি বড়র দিকে আসতে পারবেন না। কারণ ছোট ছোট এলাকা আপনি যে লকডাউন করছেন, দেখা যাবে যে মুহূর্তে আপনি ওই এলাকাটাকে ধরেন লাল থেকে আপনি সবুজ বানিয়ে ফেলবেন, এই সবুজ লোকগুলা গিয়ে হলুদে ঢুকবে, ঢুকে আবার কিছুদিন পরে হলুদ হয়ে আবার ফেরত আসবে। এই জন্য এই সবুজ হলুদ আলাদেরকে একসাথে লাল বানিয়ে একসাথে তাদেরকে লক করে একসাথে তাদেরকে মুক্ত করা দরকার। না হলে এই এক একজন এক এক সময় মুক্ত হবে এবং তারা এক এক জায়গায় যাতায়াত করে আবার আগের জায়গায় ফেরত চলে যাবে। এই হচ্ছে বিষয়। আমার কাছে কি যেন প্রশ্ন ছিল? আমি প্রশ্ন করছিলাম আমাদের সম্মানিত উপদেষ্টার কাছে। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় যে আমরা এখনো টেস্ট যে টেস্ট গুলো করছি বাংলাদেশে, এখন যে টেস্ট হচ্ছে, টেস্টের সংখ্যা বাড়ছে, কিন্তু টেস্টটা এখন আমরা পর্যাপ্ত যে পরিমাণে টেস্ট করা উচিত সেই পর্যায়ে যেতে পারি নাই। আমরা বাংলাদেশে যদি শুধু ঢাকা শহরটা চিন্তা করি, এখানে 1 কোটি মানুষ বসবাস করে, তো এইখানে আমরা প্রতিদিন যে টেস্টটা করছি, আমরা এখন মনে করছি যে 7 থেকে 8 লক্ষ রোগী এখানে আছে, পজিটিভ কেস আছে। তা আমাদের র্যাপিড অ্যান্টিজেন বা অ্যান্টিবডি র্যাপিড টেস্টটা, এই টেস্টটা অনেক দেশেই তারা কার্যকরভাবে তারা এটাকে বাস্তবায়ন করছে বা এটা টেস্টটা করছে, যুক্তরাষ্ট্রে করছে, বিভিন্ন দেশে এই টেস্টের আন্ডারে নিয়ে আসছে। আমার প্রশ্নটা হলো যে আমরা যাই হোক গণস্বাস্থ্যের টেস্টটা আমাদের বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় থেকে না করবে, তারা বলেছে যে এটা সিগনিফিকেন্টলি প্রুফ হচ্ছে না। কিন্তু আমার প্রশ্ন হলো অন্যান্য দেশ যে টেস্টগুলো দিয়ে, র্যাপিড টেস্টগুলো দিয়ে শনাক্তকরণ করছে, আমাদের দেশে এরকম র্যাপিড টেস্ট কেন সরকার ব্যবস্থা করছে না? আমাদের দেশের সরকারের উচিত নয় কি যে পিসিআর এর পাশাপাশি অন্যান্য অ্যান্টিজেন অ্যান্টিবডি যে র্যাপিড টেস্টগুলো, যেগুলো সেন্সিটিভিটি বা স্পেসিফিটি একটু বেশি ভালো, এবং সেগুলোকে কার্যকরভাবে ইমপ্লিমেন্ট করে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বাড়ানো এবং তাদেরকে লকডাউন আইসোলেশনের আন্ডারে নিয়ে আসা, এই জায়গাটা আপনার একটা আমরা মতামত চাচ্ছি। টেস্ট সংক্রান্ত যে ভুল বোঝাবুঝিটা, সেটা হচ্ছে যে কনফার্মেটরি টেস্ট কিন্তু একটাই, সেটা হচ্ছে PCR টেস্ট। এর বাইরে যে টেস্টগুলি আছে সেগুলি কনফার্মেটরি টেস্ট না, সেগুলো সবই হচ্ছে স্ক্রিনিং টেস্ট, সার্ভেলেন্সের জন্য টেস্ট। এবং সেইখানে এই টেস্টগুলি হচ্ছে অ্যান্টিবডি টেস্ট, অর্থাৎ আক্রান্ত হওয়ার 7 দিন বা তারপরে এই টেস্টগুলি কাজ করে, এর আগে কাজ করে না। ফলে আমরা যদি অ্যান্টিজেন টেস্ট করতে পারতাম, র্যাপিড অ্যান্টিজেন টেস্ট, তাহলে এটা ভালো হতো। বিভিন্ন দেশে অ্যান্টিজেন কিট ডেভেলপ করার তারা উন্নতি করেছে,
সম্ভব হলে সে অ্যান্টিজেন কিট এনে র্যাপিড অ্যান্টিজেন টেস্টিং এ যেতে পারলে ভালো। আর তা না হলে কোরিয়া কিংবা অন্য জায়গাতে তারা যে দ্রুত পিসিআর করার ব্যবস্থা করেছে এবং একসঙ্গে প্রতিদিন 10,000 থেকে শুরু করে আরো বেশি টেস্ট করার যে ব্যবস্থা তারা করেছে, সেই ধরনের ল্যাব বসিয়ে প্রয়োজনে বৈদেশিক সংস্থার সঙ্গে পার্টনারশিপে ল্যাব বসিয়ে পিসিআর টেস্টের সংখ্যা আরো বাড়িয়ে দেওয়া হচ্ছে। গণস্বাস্থ্যের যে কিটটা আছে সেটা অ্যান্টিবডি টেস্ট হিসেবে সেটা কিন্তু 70% সাকসেসফুল, এরকম একটা রিপোর্ট ডিএসএমও দিয়েছে, কিন্তু অ্যান্টিজেন টেস্ট হিসেবে সেটা কিন্তু বেশি সাকসেসফুল না। ফলে রোগীর শরীরে যখন অ্যাক্টিভ ভাইরাস থাকে তখন সেটা তারা বলেছে যে 11% থেকে 30% কাজ করে এবং সেটা প্রথম সপ্তাহের পরে কাজ করে, অর্থাৎ অ্যান্টিজেন সে শুরুতেই ধরতে পারে না, এটা তাদের রিপোর্টে এসেছে। আশা করতে তারা উন্নতি করতে পারবেন। তবে আমাদের ধারণা হচ্ছে যে পিসিআর টেস্টের পরিমাণে আরো বাড়ানো সম্ভব যদি আমরা কোনো জায়গা থেকে সস্তায় কিট পাওয়া যায় সেটা আনার ব্যবস্থা করি। আপনাদেরকে এমনি আনঅফিসিয়ালি জানাতে চাই যে আমরা যে কিট এখন ব্যবহার করি সেই কিটের প্রায় অর্ধেকেরও কম দামে সাকসেসফুল কিট পাওয়া যায়, কিন্তু সেই কিট আমদানি করে আমাদের এই টেস্টের কোনো ব্যবস্থা এখনো করা হয় না। মনে হয় যে আমরা যে পরিকল্পনা দিয়েছি সেই পরিকল্পনা অনুযায়ী অনেক টেস্ট করার জন্য আপনি দেখবেন যে আমাদের পাওয়ার পয়েন্ট স্লাইডেও লেখা আছে যে প্রয়োজনে কোরিয়ান কিট ব্যবহার করতে হবে। কোরিয়ান কিটের দাম কিন্তু চাইনিজ কিটের চাইতে 3 ভাগের 1 ভাগ প্রায়। জি, ধন্যবাদ কোরিয়ান কিট আনলে কিন্তু মানে এখন যে টেস্ট আমরা করছি এমনিতেই দামের কারণে এটা ডাবল করে ফেলা সম্ভব ছিল, কারণ আমরা 1 পয়সায় ডাবল টেস্ট করতে পারছি। জি, সমাজের সাংবাদিক ভাই বোনেরা যারা প্রশ্ন করতে চান, জি আমি এফডিআরএস কর্তৃপক্ষের যে কেউ প্রশ্নের উত্তর দিতে পারেন। সেটি হচ্ছে যে আপনারা চমৎকার একটি প্রস্তাবনা উপস্থাপন করেছেন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আমাদের স্বাস্থ্য কর্তৃপক্ষ মন্ত্রণালয় বা অধিদপ্তর থেকে এতদিন পর্যন্ত যেই কার্যক্রমগুলো হাতে নিয়েছে ধীরে সুস্থে রয়েছে, সেইখানে কি কি গলদ ছিল বলে আপনারা মনে করেন? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আপনারা এই প্রস্তাবনাটি দেশের একটা চরম বিপর্যয় মুহূর্তে এসে কেন দিচ্ছেন? আরো আগে কেন এই ধরনের প্রস্তাবনা দিয়ে সরকারকে সহযোগিতা করেননি? এবং তৃতীয় প্রশ্ন, এই প্রস্তাবনাটি আপনারা ইমপ্লিমেন্ট করতে সরকার যদি আপনাদের সহযোগিতা চায় আপনারা কিভাবে সহযোগিতা করবেন? ধন্যবাদ। কথাই তো শুনতে পাচ্ছি না। প্রথম বলি, এই প্রস্তাবনাটা আমরা এর আগে দায়িত্বশীল ব্যক্তিবর্গকে আমরা মেল করে পাঠিয়েছিলাম। এখন আপনারা যে প্রস্তাবনাটা দেখেছেন এটা কেবলমাত্র এটা একটা সংশোধিত প্রস্তাবনা। আমরা অন্তত 5 জন দায়িত্বশীল ব্যক্তিকে এই প্রস্তাবনাটি মেল করে পাঠিয়েছিলাম। সেই মেলের তারিখ এবং অন্য বিষয়াবলী আছে। আমরা আশা করেছিলাম যে এই প্রস্তাবনা থেকে অনেক কিছুই বাস্তবায়িত হবে। এই প্রস্তাবনার খন্ড খন্ড বিভিন্ন অংশ বাস্তবায়িত হয়েছে, কিন্তু এটা একসঙ্গে বাস্তবায়িত না করলে পরে এটা ফলাফল পাওয়া যাবে না। ফলে আপনি দেখেছেন যে লকডাউন হয়েছে কিন্তু লকডাউন শিথিল, কিংবা খাবার দেয়া হয়েছে কিন্তু সেখানে সমন্বিত ব্যবস্থাপনা ছিল না। অর্থ সরাসরি অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে কিন্তু সেটার তালিকাতে আপনারা অভিযোগ করেছেন যে গন্ডগোল ছিল। ফলে এই প্রস্তাবনাটা আমরা কিন্তু আগে দিয়েছি, এখন দিচ্ছি না। আগেও দিয়েছি, এখন আবার সংশোধিত করে বর্তমান পরিস্থিতির সাপেক্ষে আবার উপস্থাপন করেছি। এটা হচ্ছে একটা। আর আরেকটা প্রশ্ন শুরুতে যেটা করেছিলেন সেটা কি গলদ নিয়ে? গলদ না, গলদ আমরা বলতে চাই না। আমরা শুধু বলতে চাই যে এক ধরনের অনভিজ্ঞতা হতে পারে এটার কারণ, অথবা এক ধরনের কনফিউশন হতে পারে এটার কারণ। যে কোনো কারণেই হোক, সিদ্ধান্তগুলি অনেক সিদ্ধান্ত সঠিক ছিল কিন্তু সেগুলো অনেক দেরিতে হয়েছে। অনেক সিদ্ধান্ত আংশিক ভাবে নেওয়া হয়েছে। যেমন আপনি ছুটি দিয়েছেন কিন্তু গণপরিবহন খোলা রেখেছেন কিন্তু গার্মেন্টস শ্রমিকদেরকে আসতে দিয়েছেন। এরকম সমন্বয়হীনতার কারণে অনেক ভালো সিদ্ধান্ত কিন্তু ব্যর্থ হয়ে গেছে। আমি বলবো যে এই গলদের সবচেয়ে বড় যে জায়গাটা ছিল সেটি হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থাপকদের ত্রুটি। স্বাস্থ্য ব্যবস্থাপকদের সামনে থেকে নেতৃত্ব দিয়ে সকলকে তাদের ওই নির্দেশগুলি উপদেশকে রাজি করানোর যে জায়গাটি, আমি বলবো যে সেখানে একটা ক্রাইসিস ছিল। তারা অগ্রসর হয়ে কাজটা করেন নাই। আমাদের মনে হয়েছে যে স্বাস্থ্য ব্যবস্থা প্রোঅ্যাক্টিভ না থেকে রিঅ্যাক্টিভ ছিল। এটাই হচ্ছে সমস্যা।
আমরা গলত বলতে চাই না, আমরা বলতে চাই যে এটা হচ্ছে এক ধরনের সমন্বয়হীনতা এবং এক ধরনের ম্যানেজমেন্ট ফেলিওর, ব্যবস্থাপনার ত্রুটি। আরেকটি প্রশ্ন এর সাথে যুক্ত ছিল, সরকার যদি এই মুহূর্তে আপনাদের এফডিএসআর এর কাছে সহায়তা চায় তাহলে এফডিএসআর কিভাবে সেই সহায়তাগুলো করবে? না, সরকারের সহায়তা চাওয়ার কিচ্ছু নাই, আমরা তো সবাই সরকারের, ফলে সরকার যার কাছে যা চাবে আমরা সেটা দিতে বাধ্য। আমরা কিভাবে সহায়তা করতে পারি? আসলে আমরা পারি হচ্ছে সারা পৃথিবীতে আমাদের যে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা আছেন তাদের সরাসরি আমরা সরকারি কমিটির সঙ্গে যুক্ত করে নিতে পারি। আমরা আমাদের যে ডাক্তাররা আছেন তাদেরকে অনেককে যারা সরাসরি কোভিড ট্রিটমেন্টে জড়িত নন তাদেরকে আমরা স্বেচ্ছাসেবী হিসেবে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত করতে পারি। আমাদের অনেক তরুণ আছেন সংগঠক, তাদেরকে আমরা এখানে সম্পৃক্ত করতে পারি। আমরা বিভিন্ন লেভেলে কাজ করতে পারি। এফডিএসআর এর যারা সদস্য তারা তো সবাই যার যার ক্ষেত্রে বিভিন্ন কাজে নিয়োজিত আছে, যার যার অভিজ্ঞতা কাজ থেকে যে কোনো ধরনের সহায়তা সরকার চাইলে আমরা করতে পারি। ফলে এটা আলাদা করে কোনো বিষয় না। যেমন আমাদের চেয়ারম্যান আছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, তাকে যদি সরকার বলেন যে এসে ইউনিভার্সিটিতে পড়াও, উনি তো সেটাই করতে রাজি আছেন। যেখানে দরকার সেখানে আমরা সাহায্য করতে রাজি আছি। আমরা ধনী না খালি আর কি, আমাদের অনেক পয়সা করে দরকার ক্ষমতা নাই, বাকি সব আছে। আমি একটু অ্যাড করতে চাই শেষ প্রশ্নে যে মানে এক কথায় উত্তর হলো এফডিএসআর সরকারকে সর্ব রকমের সহযোগিতা করতে প্রস্তুত। আমাদের যেসব ক্ষেত্রে আমাদের সামর্থ্য আছে, আমাদের অভিজ্ঞতা আছে, আমাদের বিশেষজ্ঞ প্যানেল আছে, আমরা অবশ্যই সরকারকে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত। জি, রাশেদ রাব্বি, আপনি কি কোনো আমরা বিদেশি যারা আছেন, আমাদের অনেক ডাক্তার আছেন, সদস্য আছেন যারা বিশ্ববিদ্যালয়ে কাজ করেছেন, অন্য দেশের মহামারী কাজ করেছেন, ঔষধ কোম্পানিতে কাজ করছেন, যে কোনো জায়গাতে যে কোনো ধরনের সাহায্য আমাদের যোগ্যতা অনুযায়ী আমরা সকলেই সেটা করতে প্রস্তুত। জি, জনাব রাশেদ রাব্বি, আপনি কিছু যুক্ত করবেন কিনা? না, ধন্যবাদ আপনাদের। জি, আপনাকে ধন্যবাদ রাশেদ ভাই। আপনাকে জি ধন্যবাদ। এখানে যারা আছেন আপনারা নিজেরাই কিন্তু আনমিউট করে প্রশ্ন করতে পারেন, আপনাদের সবাইকে আনমিউট করা আছে। আর আরেকটা বিষয় প্রশ্নটা সেটা হচ্ছে যে আপনাদের এই যে মূল বক্তব্য যেটা চেয়ারম্যান করেছে এবং উপদেষ্টা সাহেব যে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন দিয়েছেন আমাদের রিপোর্ট করার জন্য, এগুলো যদি আপনারা একটু সরবরাহ করতেন। আমরা সরবরাহ করব, আমাদের প্রেস পাবলিসিটি সেক্রেটারিয়েট থেকে আপনাদের সবাইকে এটি সরবরাহ করা হবে। জি, অবশ্যই আপনাদেরকে সব রকম সহযোগিতা করা হবে। তারপরেও যদি কোনো রকমের প্রয়োজন, কোনো তথ্য দরকার হয়, আমরা ব্যক্তিগত পর্যায়েও আপনাদেরকে সহযোগিতা করার জন্য রাজি আছি। জি, সৈকত ভৌমিক, আপনি কোনো প্রশ্ন করতে চান কিনা? আমি একটু বলতে চাচ্ছিলাম যে আমাদের বাংলাদেশের সরকার এখন যে পর্যায়ে আমাদের যে কোভিড-19 যে নিয়ন্ত্রণের একটা মনে হচ্ছে যে হতাশার মধ্যে আছি, দিন দিন আমাদের আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, কিন্তু আমরা উন্নত দেশের উদাহরণ দিয়ে নিজেদের মধ্যে একটা আত্মতৃপ্তির একটা জায়গা খোঁজার চেষ্টা করছি। কিন্তু আমরা আবার বলছি যে কিছু দেশ আছে তারা কিন্তু সফলতার সাথে তাদের দেশে করোনা পরিস্থিতি মোকাবেলা করেছে। নিউজিল্যান্ডের কথা ধরতে পারেন, জেসিন্ডা আর্ডন, সে তার দেশে খুব সুন্দরভাবে লকডাউন এবং এই আইসোলেশন ডিস্টেন্সিং এর মাধ্যমে তাদের দেশে করোনা পরিস্থিতি সে করোনা মুক্ত হিসেবে ডিক্লেয়ার করেছে। এরকম অনেক দেশই আছে যারা করোনা মোকাবেলা করতে হচ্ছে, কোনো দিক নির্দেশনা আমরা দেখতে পাচ্ছিলাম না। আমাদের এফডিএসআর এর পক্ষ থেকে মাননীয় উপদেষ্টা এবং চেয়ারম্যান আপনাদেরকে একটা সুন্দর দিক নির্দেশনা দিয়েছে, সেই জায়গাটায় আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। নোমান চৌধুরী, আপনি হ্যান্ড রেজ করেছেন, আপনার কোনো প্রশ্ন রয়েছে কিনা? শুনতে পাচ্ছেন? অধ্যাপক নোমান চৌধুরী, জি আমরা শুনতে পাচ্ছি। না, এখানে যে একজন সাংবাদিক সাহেব বললেন যে এফডিএসআর সাহায্য করতে পারে কিনা বা কিভাবে সাহায্য করতে পারে, আমার একটা কাউন্টার কোশ্চেন ওনাদের কাছে যে এফডিএস এর সাহায্য সরকার আদৌ চায় কিনা। কারণ আমরা দীর্ঘ 1 বছর যাবত বিভিন্ন ধরনের উপদেশাবলী এবং বিভিন্ন ধরনের প্রোগ্রাম সেট করে যে এভাবে হলে করোনা হবে বা বিভিন্ন স্বাস্থ্য ব্যবস্থা আমরা বিভিন্ন উপদেশ দিয়েছি, কিন্তু এ পর্যন্ত তো সরকারের পক্ষ থেকে কোনো সারা শব্দ ওইভাবে আমরা পাচ্ছি না যে
কিভাবে সরকারকে বা স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য আমরা প্রস্তাব দিতে পারি বা আমাদের প্রস্তাবগুলা সেভাবে আপনারা সাংবাদিকরা, সম্মানিত সাংবাদিক যারা আছেন, আপনারা কিভাবে সরকারকে বা সরকারের উচ্চ মহলে বিশেষ করে স্বাস্থ্য ব্যবস্থার বিষয়গুলিতে আমরা যেভাবে অ্যাড্রেস করতেছি সেগুলো সবগুলি না হোক, অন্তত আজকের যে দুইটা ইস্যু, করোনা ইস্যু এবং নিরাপত্তার ইস্যু, যে নিরাপত্তার ইস্যুটা এখন আমাদের ডাক্তারদের জন্য একটা বার্নিং হয়েছে, যে একজন চিকিৎসককে মেরে ফেলেছে। এই ব্যাপারে আমাদের যে সমস্ত প্রস্তাব আছে সেগুলো আপনারা সরকারের সংশ্লিষ্ট মহলে আপনারা প্লেস করতে পারেন কিনা, সো দ্যাট উই ক্যান কন্ট্রিবিউট। জি, ধন্যবাদ নোমান চৌধুরী। এই প্রশ্নে কেউ কি উত্তরে যাবেন কিনা? রাশেদ রাব্বি। আমি হ্যাঁ, জি, আমি একটু ধন্যবাদ বলি, রাশেদ রাব্বি। যেহেতু জি, আমার বক্তব্যের প্রেক্ষিতেই জি, উনি প্রশ্নটি করেছেন। জি, প্রথম জি, বিষয় জি। হচ্ছে যে যেহেতু এফডিআরএস একটি 100 FDSR দিনের প্রস্তাব, হ্যাঁ এফডিএস এর একটি 100 দিনের প্রস্তাব দিয়েছে এবং আজকে গণমাধ্যমকে জানানো হয়েছে এই প্রস্তাবনাটি দেখার জন্য। গণমাধ্যমের কাজই সরকারের দৃষ্টি আকর্ষণ করা, গণমাধ্যমের বিষয়গুলো তুলে ধরা। সেই জায়গা থেকে প্রশ্নটি করা ছিল যে আপনারা কি শুধু প্রস্তাবনা দিয়ে বসে থাকবেন, নাকি সরকার যদি এরপরে ইমপ্লিমেন্টেশনে, কারণ সরকারের একাধিক কমিটি আছে, আপনারা জানেন কোভিড সংক্রান্ত উপদেষ্টা কমিটি, কারিগরি কমিটি, এই কমিটি সেই কমিটি, কমিটির কোনো শেষ নেই। জি, তারা পরামর্শ দিচ্ছে এবং সেখানে অনেক প্রখ্যাত চিকিৎসক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা আছেন, তারা বলছেন যে আমরা আমাদের প্রস্তাব দিচ্ছি, ওনারা শুনছেন না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সরকার এখন এমন একটা পর্যায়ে আছে যে এফডিআরএস এর এই প্রস্তাবটা তারা গ্রহণ করতে পারে, এমন একটা চমৎকার এবং সুগঠিত প্রস্তাব, যদিও বিস্তারিত ভাবে দেখিনি, কিন্তু জনাব আব্দুল তুষার যেভাবে ব্যাখ্যা করেছেন তাতে মনে হচ্ছে যে এই প্রস্তাবটা এই সময়ের জন্য বাংলাদেশের গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ। সেই জায়গা থেকে যেহেতু আপনারা প্রস্তাব দিয়েছেন, এটি কিভাবে বাস্তবায়ন করতে হবে সেই বিষয়টিও আপনাদেরই ভালো জানার কথা। সেই ক্ষেত্রে সরকার সাহায্য চাইতে পারে বা আপনাদের ডাকতে পারে, সেই জন্য এই প্রশ্নটি করা প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, আপনি যেটি বলেছেন যে চিকিৎসক রোগীদের বা রোগীর স্বজনদের দ্বারা নির্যাতিত হয়ে মারা গেলেন, এই বিষয়টি কিন্তু গণমাধ্যমের মাধ্যমেই সরকার জানতে পেরেছে এবং তারপরে, যদিও বিষয়টি আমি একজন সংবাদকর্মী হিসেবে বলা উচিত না, তারপরে আমার কাছে হাস্যকর মনে হয়েছে যে সরকারের দৃষ্টি আকর্ষণ হওয়ার পরে গণমাধ্যমের নিউজের প্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটি শোক বার্তাও দেওয়া হয়েছে এবং স্বাস্থ্য অধিদপ্তর নিজেই এই হত্যাকাণ্ডের বিচার চেয়েছে, এবং কার কাছে বিচার চেয়েছে আমি জানি না, কারণ স্বাস্থ্য অধিদপ্তরকে আমি অথরিটি মনে করতাম এতদিন, তারা হয়তো অন্য কোনো অথরিটির কাছে বিচার চেয়েছে, কিন্তু গণমাধ্যমের যে ভূমিকা সেটি কিন্তু তারা পালন করেছে এবং করছে। ধন্যবাদ। ধন্যবাদ রাব্বি ভাই। আমরা বরাবরই এফডিএসআর যে জন্মের পর থেকে বরাবরই প্রচার মাধ্যম এবং মিডিয়ার যে সহায়তা পেয়েছে আমরা সব সময় কৃতজ্ঞতার সাথে সেটা স্মরণ করেছি। এবং একটা জিনিস আপনাকেও আমি ধন্যবাদ দেব বিশেষ করে, যে একটা জিনিস, যে মাঝখানে ডাক্তার এবং সাংবাদিকদের মাঝখানে এক সম্পর্ক, একটা দূরত্ব তৈরি হয়েছিল। আমরা মনে হয় যে আমরা উভয় পক্ষ কাজ করে এই দূরত্বটা এখন অনেক কমিয়ে এনেছি। তো এই সম্মেলনের মাধ্যমে আবারও বাংলাদেশের মিডিয়া এবং আপনাদের সবাইকে আমরা একটু ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে এবং পাশে থাকার জন্য। আমি একটু যুক্ত করতে চাই এখানে, আপনারা যে আসলে যে প্রস্তাবটা করেছেন যে আসলে জনপ্রতি আপনার করোনা চিকিৎসার খরচ হবে ৩,৭৪২ টাকা ৫০ পয়সা। তো আমি আসলে ব্যক্তিগতভাবে গতকালকে একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে প্রাইভেটলি যারা কোভিড-19 টেস্ট করাচ্ছে, বাসা থেকে এসে স্যাম্পল নিয়ে যাচ্ছে, আবার রিপোর্টটা বাসা দিয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে খরচ পড়ছে ৪,৫০০ টাকা শুধু টেস্টের ক্ষেত্রে। আর আপনাদের প্রস্তাবনায় বলা হচ্ছে যে, বুঝতে পেরেছেন, জিনিসটা বোঝেন নাই। জি জি, আমরা ১৬ কোটি জনগণকে দিয়ে ভাগ করেছি। যখন যখন আপনারা স্বাস্থ্য খাতের বাজেট ছাপেন, তখন আপনারা যেমন লেখেন যে জনপ্রতি স্বাস্থ্য খাতের ব্যয় বরাদ্দ করা হয়েছে। আমরা রোগী প্রতি বলি নাই, কিন্তু আমরা বলেছি টোটাল জনপ্রতি, অর্থাৎ ওই জিনিসে বলছি যে আসলে ওই হিসাবে আপনাদের কস্ট লেভেলটা কিন্তু খুব বেশি না। মানে আমরা যদি ধরি যে রোগী কি পরিমাণ আক্রান্ত হবে, সেক্ষেত্রে কস্ট লেভেলটা খুব বেশি না, এবং যারা স্বাবলম্বী আছেন তারা হয়তো এটা ব্যক্তিগতভাবে বহন করতে পারবেন, যারা স্বাবলম্বী নাই সেটা আসলে সরকার বহন করলো। তো প্রস্তাবনাটা ওভারঅল আমার কাছে মনে হয় ঠিক আছে। তো এখন আসলে সরকারের কিভাবে দৃষ্টি আকর্ষণ করবেন, অথবা আমরা আমাদের জায়গা থেকে ওভারঅল আমরা যে দায়িত্বটা পালন করছি, অথবা সেটা ওভার করে যাব, কিন্তু আসলে
সরকার দৃষ্টি আকর্ষণের মূল হয়তো দায়িত্বটা আপনাদেরই, এটা আসলে আমাদের মনে হয়, এবং মিডিয়া আপনাদের সাথে ছিল আছে, কারণ আমরা মানে সরকার দৃষ্টি আকর্ষণ করাটাই আমাদের কাজ। আচ্ছা, আমার ছোট একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আমি একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে ঢাকা শহরে যে বস্তিগুলো আছে, ডক্টর আব্দুল তুষার, প্রশ্নটা আপনার কাছে, যে ঢাকা শহরে যতগুলো বস্তি আছে, আমরা আসলে বস্তিগুলো ঘুরেছি, আমি ব্যক্তিগতভাবে ঘুরেছি, তো বস্তিতে জনসংখ্যাগুলো বা মানুষের যে বসবাসটা, সেটা খুব মানে মানে ঘিঞ্জি একটা পরিবেশ। এবং ঢাকাতে আপনার যে বিহারি পল্লী আছে, বিহারিরা যেখানে বসবাস করে, বিহারি ক্যাম্পগুলো, সেখানে আসলে খুব ঘিঞ্জি পরিবেশ। জেনেভা ক্যাম্পে আমরা দেখেছি যে মাত্র 2 জন কোভিড-19 আক্রান্ত হয়েছে, এবং ঢাকা শহরে অন্য কোনো বস্তিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হওয়ার কোনো খবর নেই। মানে এই বিষয়টিকে আসলে আপনারা কিভাবে দেখেন? না, আপনি করোনা আক্রান্ত হওয়ার খবর নাই না। আসলে বস্তির মানুষ অন ডিমান্ড টেস্টে যায় না। বস্তির মানুষ যখন তার জ্বর কাশি কিছু হচ্ছে, সে কিন্তু গিয়ে নিজে ডিমান্ড করে টেস্ট করে না, ফলে টেস্ট হচ্ছে না বলে তার জ্বর কাশি যা সুস্থ হয়ে যাচ্ছে, আর কেউ মরে গেলে আমরা খবর পাচ্ছি না। এই জন্য আমাদের বস্তির বিষয়ে আলাদা পরিকল্পনা আছে। আমি আপনাদেরকে শুধু একটা সহজভাবে বলি, ঢাকা শহরের এই স্লামগুলি, এগুলো আইডেন্টিফাইড স্লাম, প্রত্যেকটি স্লামকে এক একটি এনজিও, মানে বিভিন্ন এনজিও কাজ করে, এক একটি এনজিওর অধীনে দিয়ে এই প্রতিটি স্লামের কে ওই রেড জোন, অরেঞ্জ জোনের মতো রোগ মুক্ত করার টার্গেট দিয়ে দিতে হবে, যে এটি একটি স্বাস্থ্যকর বস্তি, এখানে কোনো রোগ নাই, এখানে নতুন কেউ ঢুকবে না, এখানে যারা আছে তারা বাইরের থেকে রোগ আনবে না। ফলে এই সিস্টেমে যদি আমরা বস্তিটাকে আনতে পারি, তাহলে আপনি দেখবেন যে মানুষ ঘিঞ্জি হলে এটা একটা অসুবিধা, যে রোগ ছড়ায়, কিন্তু আপনার যদি কোনো রোগ না থাকে ওই বস্তির মধ্যে, তাহলে তো ঘিঞ্জি হলে কোনো অসুবিধা নাই। আরেকটা বিষয় হচ্ছে বস্তির মধ্যে পানি সরবরাহ এবং হাত ধোয়ার ব্যবস্থা, এই বিষয়গুলি বৈজ্ঞানিক পদ্ধতিতে তাদেরকে করে দিতে হবে। একটা বিষয় কিন্তু মনে রাখবেন, আমাদের যত স্বাস্থ্য খাতের যত অর্জন, সব কিন্তু বস্তি দিয়ে। আপনি ওইখানে গিয়ে টিকা খাওয়াইছেন, ওইখানে গিয়ে পোলিও খাওয়াইছেন, ওখানে গিয়ে আপনি প্রসূতি সেবা দিচ্ছেন, এবং ওইখানে যখন দিচ্ছেন পরে বস্তির লোকজনই কিন্তু সবার আগে এই স্বাস্থ্য সেবাটা গ্রহণ করে এবং শিখে যায়, কারণ তারা জানে যে তাদের বাঁচার জন্য আসলে আর কোনো উপায় নাই, তাদের টাকা নাই, বলে তাদেরকে কিছু শিখালে তারা সাথে সাথে শিখে। বরং আমাদের প্রবলেম আছে, আমরা যারা ধনী, আমরা বলি যে এই মাছ খেলে আমার শ্বাসকষ্ট হয়, ওইটা করলে আমার ভাল লাগে না, এই হাসপাতালে যাবো না, ওই হাসপাতালে বলে। আমি মনে করি যে বাংলা ঢাকা শহর বিশেষ করে, এবং ঢাকা চট্টগ্রামের মতো বড় শহরগুলিতে স্লামগুলি কিন্তু আইডেন্টিফাই। সেকেন্ড হচ্ছে, অনেক স্লামে গার্মেন্টস কর্মী থাকে, আমাদের গার্মেন্টস ব্যবসায়ীদেরকে বলা উচিত গার্মেন্টস কর্মীদের এই স্লামগুলিকে তারা যেন বিনিয়োগ করেন, এবং করে স্লামগুলিকে স্বাস্থ্যকর একটা পরিবেশের মধ্যে নিয়ে আসে। এটা কিন্তু সম্ভব, এবং বস্তিতে আক্রান্তের পরিমাণ কম না। আসলে বস্তিতে আমার ধারণা যে সবচেয়ে আগে আক্রান্ত হয়ে গেছে লোকজন, হয়ে 80% মতো সুস্থ হয়ে গেছে। তাহলে আপনারা এখন বস্তিতে গেলে আর রোগী পাচ্ছেন, এবং পাশাপাশি বস্তিতে কোনো টেস্টিংও হয় নাই, জ্বর কাশি হয়েছে, সর্দি হয়েছে, বস্তির মধ্যেই থাকছে 12-13 দিন 14 দিন, সেটা সে সুস্থ হয়ে গেছে। এইটা হয়েছে ঘটনা, যেটা স্বাভাবিকভাবেই ঘটবে। আপনার 1 লাখ লোক বস্তিতে থাকবে। দ্বিতীয় হচ্ছে, বস্তিতে বৃদ্ধ জনসংখ্যা, বস্তিতে যারা থাকে তারা সবাই কর্মক্ষম। বস্তিতে কিন্তু আর অনেক বেশি বয়সী লোক থাকে না নর্মালি, কারণ বয়সী লোকরা গ্রামে থাকে, গ্রামের লোকটা শহরে এসে বস্তিতে থেকে কাজ করে গ্রামে, এরকম। কিন্তু বস্তিতে যারা আছে সবাই শারীরিক ভাবে সক্ষম ব্যক্তি, ফলে এদের মধ্যে কিন্তু আপনার মৃত্যু কম হবে, এটা হচ্ছে স্বাভাবিক। এই কারণে আমরা বস্তিগুলোতে আমরা আক্রমণের তীব্রতাটা টের পাচ্ছি না। আপনি যদি এখনই বস্তি থেকে সার্ভে করেন, তাহলে দেখবেন যে আমাদের কথা অনেকগুলি সত্যি প্রমাণিত হবে। এটা আমাদেরটাও সার্ভে বেসড না, এটা হাইপোথেটিক্যাল। আমাদের কমিউনিটি মেডিসিন, পাবলিক হেলথের যে নলেজ, সেই নলেজ থেকে আমরা বলছি। জি, ধন্যবাদ সৈকত ভৌমিক, আপনি আপনার হ্যান্ড রাইজ করেছেন, আপনি প্রশ্নটি করুন। সৈকত ভৌমিক, জি সৈকত ভৌমিক শুনতে পাচ্ছেন? আপনি হ্যান্ড রেজ করেছেন, আপনি একটি কোশ্চেন করতে চান। সৈকত ভৌমিক, আপনি কি? জি, শুনতে পাচ্ছেন সৈকত ভৌমিক? হ্যাঁ, সৈকত কানেক্ট হয়েছে। জি, আমি কি একটা প্রশ্ন করতে পারি? জি করুন, জি করুন। আচ্ছা,
আমার প্রশ্নটি হচ্ছে যে অন্যান্য দেশের তুলনায়, বহির্বিশ্বের তুলনায় বাংলাদেশে ডাক্তারদের আক্রান্তের হার কিন্তু অনেক বেশি, এবং সেই দিক থেকে মৃত্যুর হারটাও অনেক বেশি। এইটার কারণ কি, আপনারা এটা কি মনে করছেন? এটার কয়েকটা কারণ আমরা ধারণা করছি। প্রথমেই যে ডাক্তারদের যে ব্যক্তিগত সামগ্রী দেওয়া হয়েছিল, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট বা পিপিই, তার নিম্নমানের ছিল এবং এর কারণে বেশ কিছু ডাক্তাররা আক্রান্ত হয়েছে এবং মারা গেছে। দ্বিতীয় যে ব্যবহারেরও কিছু নিয়ম আছে, যে কেউ যে কোনো ভাবেই এটা ব্যবহার করতে পারে না, এবং সেই ব্যবহারের জন্য একটা প্রশিক্ষণ দেওয়া দরকার ডাক্তারদের। এই দুটো কারণ অন্যতম। কিছু কারণ আছে, আমাদের ফিউচার বলতে পারো। তো এই কারণে ডাক্তারদের মৃত্যু হারটা বাংলাদেশে অন্যান্য দেশের তুলনায় বেশি। ডাক্তারদের প্রথম যে সমস্যাটা হয়েছে সেটি হচ্ছে যে 3 ভাবে আসলে ডাক্তাররা আক্রান্ত হচ্ছেন এখন। প্রথমত মানহীন বা মানসম্মত নয় এমন পিপি এবং মাস্কের কারণে, কারণ বাজারে এক হচ্ছে সরবরাহ, আপনারা জানেন যে মানহীন অনেক মাস্ক এবং পিপি গিয়েছিল, এবং পরবর্তীতে বাজার থেকে তারা যে মাস্ক এবং পিপি সংগ্রহ করছেন অনেকে, ডাক্তাররা কিন্তু সব পিপি মাস্ক সরবরাহ পাচ্ছেন না। তারা ব্যক্তি পয়সা দিয়ে যেটা কিনছেন সেটাও কিন্তু মানসম্মত পাচ্ছেন, কেননা আমাদের এখানে মানসম্মত পিপি বাছাই করা বা সার্টিফাইড পিপি কোথাও পাওয়া যাবে এরকম কোনো নির্দিষ্ট জায়গা নাই। এটা সবচেয়ে ভালো হইতো যদি ডিজি অফিস এবং আমাদের যে সারা বাংলাদেশের যে স্বাস্থ্য নেটওয়ার্ক, এখানে যদি মানসম্মত পিপি বিক্রির জন্য রাখা হবে। ডাক্তাররা, সরকারি ডাক্তাররা যারা কোভিডে কাজ করবে তারা ফ্রি পাবে, কিন্তু অন্য ডাক্তার বা স্বাস্থ্যকর্মী যদি নিজের প্রয়োজনে সেটা সংগ্রহ করতে চান, প্রতিদিন তার আইডি লিখিয়ে তার জন্য একটি করে পিপি কিনতে হবে, এভরিডে ডিসপোজেবল পিপি হলে এরকম একটা ব্যবস্থা থাকা উচিত ছিল, সেটা কিন্তু নাই। ফলে বিভিন্ন জায়গা থেকে, ফেসবুক থেকে পিপি সংগ্রহ করা, এটা হলে তো আপনারা বুঝতেই পারছেন যে মান ঠিক থাকবে না। দ্বিতীয় হচ্ছে ট্রেনিং, পিপি পড়ার যে ট্রেনিংটা, এটা আসলে ভার্চুয়ালি দেওয়া সম্ভব। আপনি একটা মাস্ক ফিট কিভাবে করতে হয়, মাস্ক ফিটিং, পিপি পরে সে পিপিটা কিভাবে ডনিং এবং ডফিং, ডনিং মানে হচ্ছে পরা, ডফিং মানে হচ্ছে খুলে ফেলা, এটা যদি আপনাকে কেউ দাঁড়িয়ে থেকে আপনাকে পরিয়ে টেস্ট না করায়, এখানে ভুল ত্রুটি থেকে যেতে পারে। সবার পক্ষে ভিডিও দেখে একইভাবে জিনিসটা শেখা এটা সম্ভব না। তাহলে পৃথিবীতে হাতে কলমে কিছু করতে হইতো না, সব ভিডিও দেখলে শিখে যেত। ভিডিও হচ্ছে একটা প্রসেস সম্পর্কে আমাকে ধারণা দেয়, এবং আমি হাতে কলমে শেখার পর আমি যদি ভিডিওটা বারবার দেখি, তাহলে আমার ওই ভুল ত্রুটি যদি কিছু থাকে আমার মনে পড়বে। কিন্তু শুধু ভিডিও দেখে একটা পিপি জীবনে টাচ না করে কারো পক্ষে ওই পিপিটা পড়া শেখাটা এত সোজা না। এবং যারা মেডিকেল কলেজে পড়েছেন তারা জানেন আমাদেরকে গ্লাভস পরা শেখানো হয়, নন টাচ টেকনিকে, এটা কিন্তু প্রথম দিন শিখতে পারে না ছেলেমেয়েরা। এবং প্রতিদিন ওটির সময় আমরা যখন শিখতাম, আমাদেরকে ওয়াশ নেওয়ার সময় একজনকে দাঁড়িয়ে থাকতেন, আমাদের সিএফ বা আমাদের রেজিস্ট্রার দাঁড়িয়ে থেকে, আরএস দাঁড়িয়ে থেকে আমাদেরকে দেখতেন ঠিক মতো ওয়াশ নিচ্ছে কিনা এবং ওয়াশ পারফেক্ট হচ্ছে কিনা। হ্যাঁ, এই সুপারভাইজিং এর ভিতরে দিয়ে পিপি পড়া শিখতে হয়, এটা হচ্ছে একটা। তৃতীয় হচ্ছে ডাক্তার যখন সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে যায়, একটা ক্লান্ত লোক করে কি ভুল করে, তার মধ্যে তাড়াহুড়া থাকে, পরিবারের কাছে ফেরা, খিদা লেগেছে, হয়তো বাথরুমে যাবে। হ্যাঁ, পিপি পড়লে কিন্তু বাথরুমে যাওয়া যায় না, অনেকক্ষণ ধরে বাথরুম আটকে বসে থাকে, দেখা যায় তখন সে তাড়াহুড়া করে ভুলভাবে পিপিটা খুলে ফেলে। এই জন্য নিয়ম হচ্ছে পিপি ডফিং এর এরিয়াটা এটা আলাদা থাকতে হয়, এবং সেখানে একজন লোক বসে থাকতে হয়। সেই লোক যারা পিপি খোলে তাদেরকে অবজার্ভ করবে এবং ভুল করতে নিলে বাধা দিবে, বলবে এইভাবে করবে না, এইভাবে করো। এটাও নাই, এটা হচ্ছে একটা অংশ। আর দ্বিতীয় অংশটা হচ্ছে আমাদের এখানে যখন এই কোভিড ছড়িয়ে পড়লো, বহু রোগী এবং এখনো বহু রোগী কোভিড গোপন করে ডাক্তারের কাছে যাচ্ছে, এবং গোপন করে ডাক্তারের কাছে যাওয়ার ফলে ডাক্তার সঠিক প্রতিরক্ষা ব্যবস্থা না নিয়েই অনেক সময় তাকে অ্যাটেন্ড করছেন। আরেকটা বিষয় ঘটেছে সার্জারিতে, কোভিড রোগীকে অ্যানেস্থেসিয়া দিতে গেলে সেখানে ফুল পিপি থাকতে হবে। আপনারা জানেন যে সার্জারির সময় অ্যানেস্থেসিয়া লাগে, সেখানে ইন্টিউবেট করতে হয়, ভেন্টিলেটর দিতে হয়। সেখানে বহু রোগী গোপন করে চলে যাওয়াতে সার্জিক্যাল অনেক মানুষ ওটি থেকে আক্রান্ত হয়েছে। স্বাস্থ্যকর্মীরা মূলত আক্রান্ত হচ্ছেন পিপির অভাবে, কারণ আমাদের যে নার্স এবং অন্যরা তাদের পক্ষে ব্যক্তিগত পর্যায়ে পিপি কিনে এটা প্রতিদিন নতুন পিপি ব্যবহার করা সম্ভব না, এবং যথেষ্ট সরবরাহ নাই।
তারা অনেকে পিপি ধুয়ে ধুয়ে ব্যবহার করছেন, এইসব কারণে অনেক আক্রান্ত হয়ে যাচ্ছেন। এই হচ্ছে মূল কারণ। যে সৈকত ভৌমিক, আপনি হ্যান্ড রেজ করে আমি বলুন। যে সৈকত ভৌমিক, আপনার প্রশ্নটি করুন। আমি একটু প্রশ্নটি করতে চাই আসলে আপনাদের সবার কাছে সংগঠন হিসেবে এফডিএসআর এর প্রতি। জি জি, সৈকত ভৌমিক বলুন। আমি একটু যে প্রশ্নটা করতে চাই দুইটা বিষয়। প্রথমত হচ্ছে আমরা সাম্প্রতিক সময়ে দেখতে পাচ্ছি চিকিৎসকদের একটা আলাদা হাসপাতাল চিকিৎসার জন্য একটা দাবি উঠেছে, সেটা রাজধানীতে বলা হচ্ছে। তো এই ক্ষেত্রে আসলে রাজধানীতে ব্যবস্থাটা না করে বাংলাদেশের প্রতিটা জায়গায় যে হাসপাতালগুলো বর্তমানে কোভিড ট্রিটমেন্ট করা হচ্ছে সেখানে কি চিকিৎসকদের জন্য আলাদাভাবে করার যে চিকিৎসা নিশ্চিত করার দাবি জানানো হবে কিনা। একটা কারণ হচ্ছে আমরা ডক্টর মঈনকে দেখেছি আমরা সিলেট থেকে ঢাকায় নিয়ে আসতে হয়েছে, এবং একই সঙ্গে আজকেও একজন ডাক্তারকে ঢাকার বাইরে থেকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। তো আসলে কি সবসময় কি এত ইমার্জেন্সি সিচুয়েশন এটা পসিবল হবে কিনা? তো এই ক্ষেত্রে যদি প্রতিটা জায়গায় অন্ততপক্ষে হাসপাতালে মিনিমাম 5টা বেডও যদি রাখা হয়, এটা আসলে ডক্টরদের মরাল বুস্টিং এর মতো একটা বিষয় হতে পারে কিনা। এক, দ্বিতীয়ত আরেকটা বিষয়, আমরা সাম্প্রতিক সময়ে আরেকটা ব্যাপার দেখতে পাচ্ছি, অনেক জায়গায় সাধারণ যারা যাচ্ছেন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে, ওনারা বলছেন সেটা হচ্ছে ওনারা চিকিৎসা পাচ্ছেন না বা ডক্টররা যাচ্ছে না। তো এই ক্ষেত্রে কোভিড-19 ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা যেটা জানি সেটা হচ্ছে ডক্টররা সচরাচর আসলে অন্যান্য পেশেন্টকে যেভাবে ডিল করতে পারে সেই ক্ষেত্রে আসলে এটা পসিবল হচ্ছে না। এই ক্ষেত্রে দেখা যায় আপনার ডক্টরদের যে সংখ্যা বিশ্বের বিভিন্ন দেশে যদি আমি 1:3 ম্যান পাওয়ারে যদি আমি নার্সিং স্টাফ এবং ওয়ার্ড বয় বা এই জিনিসটা যদি আমি ধরি, সেটা আমাদের এখানে আসলে এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি। তো আসলে এই যে জায়গাটা, যে এখন পর্যন্ত এই জায়গায় যে ঘাটতিটা, এটা আসলে চিকিৎসকদের, আমরা জানি কুয়েত মৈত্রী এবং কুর্মিটোলা হাসপাতালে কিন্তু চিকিৎসকরা নিজেরাও কিন্তু অক্সিজেন সিলিন্ডার ক্যারি করেছেন। তো এই যে সমস্যাটা, এই সমস্যার সমাধানে আপনারা আপনাদের কোনো দাবি দাওয়া পেশ করতে যাচ্ছেন কিনা, আপনাদের এই ধরনের কোনো চিন্তা ভাবনা আছে কিনা? ধন্যবাদ সৈকত ভৌমিক। বলবেন? আমি ডাক্তারদের হাসপাতালের বিষয়টা বলতে পারি। প্রথম বিষয় হচ্ছে ডাক্তাররা কিন্তু যে সেন্ট্রাল একটা জায়গা চেয়েছেন হাসপাতালে, এটা সব ডাক্তারের না। যে ডাক্তার বাসায় থেকে চিকিৎসা নিতে পারবেন তিনি তো আর এসে হাসপাতালে ভর্তি হবেন না, অন্য রোগীদের মতো বাচ্চাতেই থাকবেন। যে ডাক্তার নর্মাল হাসপাতাল আইসোলেশন বেডে ভালো হয়ে যাবেন তিনি তো সেখানেই থাকবেন। কিন্তু যে ডাক্তাররা ক্রিটিক্যাল হয়ে যাচ্ছেন, এই ডাক্তারদের জন্য একটি নির্দিষ্ট হাসপাতাল খুবই জরুরি। এই জন্য যে না হলে পরে একটা, আমি বলবো যে বিশেষায়িত এবং একটা সেরা চিকিৎসা সেবা নিশ্চিত করা ডাক্তারদের জন্য কঠিন হবে। কেননা সারা বাংলাদেশে এরকম 5টা বেডের জন্য আপনি মানে একটা করে ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট দিতে পারবেন না। 5টা বেডের জন্য আপনি সেন্ট্রাল হাই ফ্লো ক্যানুলা দিয়ে অক্সিজেন সাপ্লাই দিতে পারবেন না। 5টা বেডের জন্য আপনি সারা বাংলাদেশে আপনি বিভিন্ন ধরনের যে ওষুধপত্র এবং অন্যান্য সুবিধা দিয়ে আছে সেটা দিতে পারবেন না। ফলে 5টা বেড না, ডাক্তাররা কিন্তু অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন হাসপাতালে নর্মাল যখন মানে যে সময় তাদের ক্রাইসিস নাই তারা কিন্তু ভর্তি হচ্ছেন, তারা কিন্তু এটার জন্য আলাদা হাসপাতাল চান না। ডাক্তারদের আলাদা হাসপাতাল চাওয়ার দাবিটা হচ্ছে যারা ডাক্তার মঈনের মতো কিংবা ডাক্তার আরিফের মতো কিংবা অন্য যারা আমাদের প্রফেসর কিবরিয়ার মতো হাই ফ্লো অক্সিজেন প্রয়োজন, যার বিশেষায়িত চিকিৎসা প্রয়োজন, সেই চিকিৎসা যাতে পান সেই জন্য এটা সেন্ট্রালি ঢাকা শহরে চাওয়া হয়েছে। ঢাকা শহরে চাওয়ার আরো একটা বড় কারণ হচ্ছে যে সকল সাপ্লাই এবং সবকিছু কিন্তু সকল ধরনের মেডিকেল সাপ্লাই বলেন আর যা বলেন সব হচ্ছে ঢাকা শহরে। আমাদের এই কেন্দ্রীয় ব্যবস্থাকে তো আপনি কালকেই বদল করতে পারবেন না। এখন আমরা যদি বসে থাকি যে কেন্দ্রীয় ব্যবস্থা 6 মাস পরে বদল হবে, তখন আমরা বিভিন্ন জায়গাতে পাবো, এই ততদিন তো এই ডাক্তার বাঁচবে না। এই ক্ষেত্রে হ্যাঁ, তুষার ভাই, আমি জাস্ট আপনার সাথে একটা অ্যাড করতে চাই এই ক্ষেত্রে। এই প্রশ্নের আসাতেই ডক্টর মঈনকে কিন্তু কুর্মিটোলা জেনারেল হাসপাতালে যখন এডমিট করা হয় সেখানে কিন্তু তখন সেন্ট্রাল অক্সিজেন ছিল না। তো এই যে বিষয়টা, আমি যে ঢাকায় আনার পরে যে হাসপাতালে নিতে যাচ্ছি, আমি যদি এখন কুয়েত মৈত্রী দেখে কুর্মিটোলা দেখে, এখানে কিন্তু সেন্ট্রাল অক্সিজেন এখনো ওইভাবে চালু হয়নি। এবং সেই সময় দেখা গেছে যথেষ্ট পরিমাণ বিভিন্ন গণমাধ্যমে আমরা তো কুয়েত মৈত্রী আর এটা চাই নাই, সেজন্যই তো আমরা ডাক্তারদের জন্য বিশেষায়িত সকল সুবিধাওয়ালা হাসপাতাল চেয়েছি। নাহলে তো আমরা বলতাম ডাক্তারদেরকে কুয়েত মৈত্রীতে ভর্তি করো। আমরা তো সেটা বলি নাই। আমরা কিন্তু ডাক্তারদের জন্য না, আমরা শুরুতে এফডিএসআর কুয়েত মৈত্রী হাসপাতাল না, শুধু সারা বাংলাদেশের সকল হাসপাতালের এই অসুবিধাগুলি দূর করার জন্য দাবি তুলেছিলাম। আপনাদের মনে আছে কিনা? আমরা বলেছিলাম যে প্রস্তুতির অংশ হিসেবে পরবর্তীতে ধাপে ধাপে বিভিন্ন সময় আমাদের চেয়ারম্যান আমাদের পেজে তার ব্যক্তিগত স্ট্যাটাসে তার পত্রিকার লেখাতে কিন্তু এই লেখাগুলি লিখেছেন একের পর এক, এবং সবগুলি টেলিভিশনে তিনি গেছেন। সেখানে কিন্তু আমাদের চেয়ারম্যান বারবার এটা বলেছেন যে এই হাসপাতালগুলিকে মানুষের প্রয়োজনে এগুলিকে
মডার্নাইজ করতে হবে, এগুলাকে ইকুইপ করতে হবে। আমরা কিন্তু এরপরও যেহেতু দেখতে পাচ্ছি যে হচ্ছে না ঠিক মতো, সেই জন্য আমরা স্বল্প সংখ্যক ক্রিটিক্যাল রোগী যারা ডাক্তার হবেন তাদের জন্য একটা বিশেষায়িত হাসপাতাল চাইছে। আজকে উকিল যদি পায়, আজকে যদি ডিজি অফিস থেকে উকিলদের জন্য চিঠি দেওয়া হয়, আজকে যদি ডিজি অফিস থেকে বিভিন্ন পেশার লোকদের জন্য চিঠি দিয়ে হাসপাতাল নির্দিষ্ট করে দেওয়া হয়, তাহলে এই ডিজি অফিস কেন ডাক্তারদেরকে একটা হাসপাতাল না দিয়ে বলে টেলিভিশনে এসে তাদের উচ্চ কর্মকর্তাদের শপিং মলের উপরে ব্যবস্থা করছে ডাক্তারদের জন্য? এটা তো আমরা অ্যাকসেপ্ট করতে পারি না। এটা হচ্ছে এক। আর দ্বিতীয় হচ্ছে যে আজকে আপনি দেখেন তারা স্বাক্ষরিত চিঠি দিয়ে দিয়ে হলি ফ্যামিলি বুক করেছে পেশাগত লোকদের জন্য। বিভিন্ন প্রফেশনালরা, সরকারি বেসরকারিরা, তারা বিভিন্ন হাসপাতাল নিয়েছে। আমাদের পুলিশ তাদের নিজের হাসপাতালের বাইরেও হাসপাতাল ভাড়া করেছে। তাহলে রাষ্ট্র যখন বেসরকারি হাসপাতালগুলি ভাড়া করলো, সেই সময় কেন ডাক্তারদের জন্য একটা ভালো হাসপাতাল ভাড়া করলো? ডিজি অফিসের কি অর্থ নাই? মাননীয় প্রধানমন্ত্রী তো তাদেরকে অর্থ দিয়েছেন ডাক্তারদের জন্য। মরে গেলে প্রণোদনা টাকাও তো আছে, সেইখান থেকে কিছু টাকা দিয়ে তো হাসপাতালের ব্যবস্থা করা যায়। তাহলে তো প্রণোদনার টাকা মৃত্যুর পরে দিতে হয় না, ডাক্তারকে বাঁচিয়ে রাখতে পারে। আমি একটু বলতে চাই, এখানে কথা বলতে চাই। জি আব্দুল আল মামুন, জি মহাশয় বলেন। জি শোনা যাচ্ছে আপনাকে। সৈকত যেই কথাটি বলেছেন, আসলে আমাকে এখনো সেই আমার গভীর রাতের মেসেজটি, আমাকে SMS-টি আমাকে এখনো খুবই পীড়া দেয়। মঈন যখন খুবই এমন একটা অসহায় অবস্থার মধ্যে ছিল, সে রাত 1:45 কিন্তু আমাকে মেসেজ করেছে ব্যক্তিগতভাবে, এবং যেই মেসেজটি আপনারা দেখেছেন বিভিন্ন মিডিয়াতে এসেছে, অনেকে অনেক সমালোচনা করেছে, সেটি আমাকে করেছিলেন। এবং সেটা যেটা প্রথম থেকে আমরা দেখেছি যে আসলে এই যে যারা করোনা যোদ্ধা, চিকিৎসকদের ব্যাপারগুলো আসলে সত্যি আমাদের যারা অধিদপ্তর বা মন্ত্রণালয়, তারা এমন অবজ্ঞা করেছেন যে সেই ব্যবস্থাপনা ছিল না। এবং তারা সবচেয়ে বেশি ঘৃণিত কাজ যেটি করেছেন, যেটি দুঃখজনক, যে তাদের যে অব্যবস্থাপনা এবং তাদের যে প্রস্তুতি ছিল না, সেটাকে অস্বীকার করেছেন নির্লজ্জভাবে। এটার কারণে কিন্তু এই পরিস্থিতি এত ব্যাপক হয়েছে। আসলে আপনার সমস্যাগুলা যদি স্বীকার করে সমাধানের চেষ্টা করা হতো, তাহলে কিন্তু এই পরিস্থিতি কখনোই আজকে এরকম হতো না। এটা আমি বলতে চাই। এবং মঈনের ব্যাপারটি ছিল, তাকে দুঃখজনক ভাবে হলেও তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজের একজন অত্যন্ত মেধাবী চিকিৎসক ছিলেন, কিন্তু তার সেখানে সঙ্গত কারণেই অন্য রোগীদের কথা চিন্তা করে সেই আইসিতেও তাকে চিকিৎসা করা হয়নি। আসলে আপনি যদি একটু নিজের মানে মানবিক ভাবে চিন্তা করে দেখেন, জিনিসগুলো আসলে ডাক্তারদের জন্য চরম হতাশাজনক। এবং এই কারণেই আসলে একটি ডেজিগনেটেড হাসপাতাল কেন্দ্রীয় ভাবে, যেখানে যখন যেই ডাক্তারটি সেরকম চিকিৎসা প্রয়োজন হবে, যেটি আমাদের উপদেষ্টা মহোদয় বলেছেন যে শুধু তারাই সেখানে চিকিৎসা নিতে পারেন, এটা দেওয়াটা ডাক্তারদের জন্য খুবই একটা যৌক্তিক দাবি। এটা আসলে দাবি করার বিষয় ছিল না, কিন্তু আমাদের বাধ্য হয়ে করতে হচ্ছে। এটা দুঃখজনক আমাদের। আমরা এখন যেটা আলোচনা চলছে যে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হাসপাতালের একটা অংশ ডাক্তারদের জন্য কোভিড ডেডিকেটেড হিসেবে দেওয়ার একটা আলোচনা চলছে। যে কথাটা আমি প্রথম বলছিলাম মহাসচিব, যে আমাদের ডিজি অফিসের কর্মকাণ্ড দেখলে ডাক্তারদের প্রতি আমাদের মনে হয় না যে তারা ডাক্তার একটা অধিদপ্তর, মনে হয় যে তারা আসলে সবসময় বিমাতা সুলভ আচরণ করে। এবং আমরা যখন 19শে মার্চ সংবাদ সম্মেলন করে বলেছিলাম যে করোনা ইজ কামিং, 29শে মার্চ এই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বললেন তার মনে হয়েছে এই দেশে করোনা তেমন ভাবে আসবে না। তো এই স্বাস্থ্য অধিদপ্তরের প্রতি অভিযোগ এটা শেষ হবে না বলতে গেলে। আমরা সেটা বলার জন্য আজকে আসলে কথা বলতে চাইনি। আজকে আমরা সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীর কালকে প্রায় সকাল 10টায় যা আসছিল রিপোর্ট সেটা পৌঁছে দেয় সরকারের কাছে, এবং আমাদের এই 100 দিনের মধ্যে সম্পূর্ণ করোনা মোকাবেলা করার একটা প্রস্তাব আমরা এটা কিন্তু অনেক আগেই, যেটা আমাদের উপদেষ্টা তুষার বলেছেন, যে আরো 2.5 মাস আগে সম্ভবত আমরা এটা সরকারের গুরুত্বপূর্ণ কয়েক জায়গায় ইমেলের মাধ্যমে পাঠিয়েছি। তো আজকে আমরা মনে হচ্ছে যে এটা বাস্তবায়নের একদম শেষ সময় আর কি। এরপরে যদি আমরা ঠিক মতো না করি, জীবিকার জন্য আমরা এত কিছু করছি, জীবন ও জীবিকার সমন্বয়ের কথা বলছি, সেই জীবিকা কিন্তু সবচেয়ে বেশি হুমকির মুখে পড়ে যাবে যদি আজকে আমরা ঠিক মতো এই করোনাকে মোকাবেলা না করতে পারি। জি ধন্যবাদ। এই ক্ষেত্রে
আমার একটা প্রশ্ন কিন্তু একটা রয়ে গেছে, কিন্তু ম্যান পাওয়ারের যে বিষয়টা, এটা কিন্তু ডাক্তারদের উপরে প্রেশার, চিকিৎসক সমাজ যারা আছে ওনাদের উপরে কিন্তু প্রেশারটা বেড়ে যাচ্ছে। সঠিক ম্যান আপনার আসলে জনসংখ্যা আমি সৈকত ভৌমিক, আমি যেটা বলতে চাই, সৈকত ভৌমিক শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, আমি শুনছি। আচ্ছা, এখানে যেটা আপনি আমাদের স্বাস্থ্য ব্যবস্থার যে বিষয়টা, এটা কিন্তু এই যে মেন পাওয়ার যে আমাদের অ্যালোকেশনটা যথাযথভাবে নাই, এটা কিন্তু নতুন সমস্যা না, এটা পুরাতন সমস্যা। আমরা আগেই দেখেছি ঢাকা মেডিকেল কলেজে সিট আছে, যদি সিট থাকে 500, সেখানে রোগী ভর্তি থাকে 1200, 1500, কোনো কোনো ক্ষেত্রে 2000 ফ্লোরের মধ্যে রোগী থাকে। এবং এই রোগীদের সেবা দেওয়ার জন্য যে আনুপাতিক যে বিভিন্ন ওয়ার্ড বয় বলুন, নার্স বলুন, যে যাদের থাকার কথা, চিকিৎসকের অনুপাতে সেটা কিন্তু কোনো কালেই ছিল না। এবং তারই ধারাবাহিকতায় আমরা কুর্মিটোলার একটা রিপোর্ট দেখেছি, এবং আমরা দেখলাম 131 জন রোগী ভর্তি, সেখানে চিকিৎসক আছেন 4 জন বা 5 জন, কিন্তু ওয়ার্ড বয় এবং নার্স রয়েছেন একজন করে, যাদের মধ্যে একজন পিপিই পরে বাইরে থাকেন, একজন পিপিই পরে ভিতরে, পিপি ছাড়া বা ভিতরে বাইরে থাকেন। সুতরাং এই যে সমস্যা, এটা কিন্তু অতীতের সমস্যা, যেটা প্রকট আকারে ধরা পড়েছে করোনাকালীন সময়। আমরা আগে থেকেই বলছিলাম যে আমাদের এই স্বাস্থ্য ব্যবস্থা এমনিতেই ভঙ্গুর, এটার যদি একসাথে অনেক রোগী এই স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে ঢুকে, আমাদের স্বাস্থ্য ব্যবস্থার এই চাপ নেয়ার সক্ষমতা নেই। সুতরাং এই সক্ষমতার জায়গাগুলো আসলে একদিনে নষ্ট হয়নি, কিংবা আমরা এটার দিকে কখনো মনোযোগও দেইনি এটাকে ঠিক করার। সুতরাং করোনাকালীন সময় আমাদেরকে একটা শিক্ষা দিবে, আমরা এদিকে মনোযোগ দেব। যেমন আমরা দেখতে পাচ্ছি টেকনোলজিস্ট নেই, আমাদের হুট করে প্রায় 2000 টেকনোলজিস্ট নিয়োগের একটা বিষয় আসলো। আমরা দেখতে পেলাম যে চিকিৎসক, আমাদের 50,000 চিকিৎসক বেকার, অথচ সরকারি নিয়োগে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি বিসিএস এর একটার পর একটাতে অনেক চিকিৎসকের দেখা যাচ্ছে সংখ্যাটা অনেক কম আমরা যাদেরকে নিচ্ছি। সুতরাং সরকারের এই জায়গাগুলোতে মনোযোগ দেওয়ার অবশ্যই একটা জায়গা তৈরি হয়েছে, এবং শুধু করোনা মহামারী না, ভবিষ্যতের যে কোনো স্বাস্থ্য সংক্রান্ত বিষয় আসলে যদি আমরা এটাকে মোকাবেলা করতে চাই সফলভাবে, এই জায়গাগুলোতে সক্ষমতা তৈরি করাটার প্রয়োজন। কারণ আমরা মনে করি আমাদের স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয় সারা বছর শুধুমাত্র যন্ত্র কেনাকাটার পেছনে ছিল, সিটি স্ক্যান মেশিন কেনাকাটার পেছনে ছিল। তারা বড় বড় কোটি টাকার মেশিন কিনেছে, যেখানে হয়তো দেখা গেছে মেশিনগুলো এখন অনেক হাসপাতালে পড়ে আছে, সেগুলো চালানোর মানুষ নেই। সুতরাং আমরা শুধুমাত্র মানুষ তৈরি করলে না, শুধুমাত্র তৈরি করলে হবে না, আমাদেরকে ম্যান বিহাইন্ড মেশিন, যে মানুষ তাদেরকে তৈরি করতে হবে, এবং এটা আমাদের একটা শিক্ষা করোনাকালীন সময়ের আমি মনে করি। ধন্যবাদ রাহাত আনোয়ার চৌধুরী, সম্মানিত যুগ্ম মহাসচিব এফডিএসআর। স্বাস্থ্য টিভি থেকে কেউ একজন কথা বলতে চাইছেন, সম্ভবত শাহিন ভাই আছেন স্বাস্থ্য টিভি থেকে, আপনি আপনার প্রস্তুতি করতে পারেন। হ্যাঁ, আমার একটি সম্পূরক প্রশ্ন হচ্ছে, যেহেতু এফডিএসআর আপনারা তো ডাক্তারদের সুরক্ষার বিষয়ে কাজ করেন, তো তুষার ভাই এর আগে যেমনটি বললো যে পিপি নিয়ে বিভিন্ন ধরনের টানাপোড়েন ছিল বা আছে, তো সেটা হচ্ছে যে আপনারা ডাক্তারদের ট্রেনিং এর ব্যাপারে কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা বা আগামীতে নেবেন কিনা। আর একটা বিষয় হচ্ছে যে আপনাদের যে টেলিমেড সার্ভিসটা ছিল, সেটা কি এখনো চালু আছে নাকি সেটা বন্ধ করা হয়েছে? আমি প্রথমে টেলিমেডের বিষয়টা একটু উত্তর দিতে চাই। আমরা টেলিমেড সার্ভিসটা চালু করেছিলাম করোনাকালীন ছুটিকালীন সময়ের জন্য। প্রথম যেহেতু সরকার ঘোষণা করেছিল 15 দিনের একটা সময়ের, সেটার জন্য তো ধাপে ধাপে আমাদের যে ছুটিটা সেটাও বেড়েছে, আমরা আমাদের টেলিমেডিসিন সার্ভিসটাকেও বাড়িয়েছি। কিন্তু প্রায় 3 মাস পরে যখন সবকিছু স্বাভাবিক হলো, লকডাউন উঠে গেল এবং ছুটিকালীন সরকার ঘোষিত সাধারণ ছুটি যখন উইথড্র করা হলো, আমরা এই মুহূর্তে টেলিমেডিসিন সার্ভিসটি আর দিচ্ছি না। বর্তমানে টেলিমেডিসিন সার্ভিসটি আমাদের বন্ধ আছে। এবার বাকিটুকু যদি আমাদের উপদেষ্টা মহোদয় বলেন। পিপি করবার যে প্রশিক্ষণের কথা বললেন, যে এটা ডিজি অফিস, এটা কিন্তু ডিজি অফিসের দায়িত্ব এবং তারা পালন করছে, কিন্তু সেই তারা যে এটা অনলাইনে তারা দিয়ে এই ট্রেনিংটা দিয়েছে, কিন্তু আমরা পর্যায়ে যে অবস্থা দেখছি এই ট্রেনিংটা কখনোই সাফিসিয়েন্ট ছিল না, বা যে পরিমাণ ইফেক্টিভ হওয়ার কথা ছিল সেটা হয়নি। তো এটা আমাদের
প্রথম দাবি থাকবে যে এটা ডিজি অফিসের কাজ, ডিজি অফিসের সারা দেশের মেকানিজম আছে, দে শুড ইউটিলাইজ দ্যাট নেটওয়ার্ক, তাদেরই করা উচিত। তারা যদি মনে করে যে তারা এই কাজটা ডিএসআর এর মাধ্যমে করতে চায়, আমাদের সারা বাংলাদেশে আমাদেরও একটা নিজস্ব নেটওয়ার্ক আছে এবং আমাদের প্রতিটি বিভাগ এবং জেলা পর্যায়ে আমাদের প্রতিনিধি আছে এবং আমাদের নেটওয়ার্ক আছে। সুতরাং আমরা প্রথমেই বলেছি যে আমরা আমাদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে সরকারকে সহায়তা করতে চাই। ডিজি অফিস এটা তাদের করা উচিত, তারা না পারলে তারা বলুক এফডিএসআর কে, তারা প্রয়োজনীয় রিসোর্স সাপোর্ট দিক, এই ট্রেনিংটা আমরা অবশ্যই করাতে পারবো। আর ট্রেনিং কিন্তু আমাদের কিন্তু ট্রেনিং কার্যক্রম শুরু থেকেই আছে। আমাদের চেয়ারম্যান একদম এফডিএসআর এর শুরু থেকে এবং আরো আমরা যারা আছি আমরা কিন্তু বিভিন্ন জায়গাতে, আমাদের চেয়ারম্যান কিন্তু বিভিন্ন জায়গাতে হেলথ কমিউনিকেশনের ক্লাস নিয়েছেন। আমরা অনলাইনে ওয়েবিনার আয়োজন করেছি। আমরা কোভিড এর শুরু থেকে কোভিড এর ট্রিটমেন্ট নিয়ে একের পর এক আমরা বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে সাধারণ চিকিৎসকদের যে এক্সপেরিয়েন্স শেয়ারিং সেটা করিয়েছি। এবং আজকে যে বিভিন্ন টেলিভিশন চ্যানেলগুলিতে যে বিদেশি ডাক্তারদেরকে দেখতে পাচ্ছেন তারা প্রায় সকলেই এফডিএসআর এর শুভানুধ্যায়ী এবং আমরাই তাদেরকে বিভিন্ন জায়গাতে আমরা তাদেরকে কথা বলবার জন্য যুক্ত করে দিয়েছি যাতে জনগণ সঠিক পরামর্শটি পেতে পারে। আজকে আপনারা দেখবেন যে স্বাস্থ্য বিশেষজ্ঞ ফরহাদ আলী খান, তাজবিরুল ইসলাম, শামস তাবরিজ, জাকারিয়া, তারপর আমাদের চেয়ারম্যান আমাদের আবুল হাসান মিল্টন সহ বিভিন্ন দেশ থেকে যে বিদেশি চিকিৎসকরা সংযুক্ত হচ্ছেন তারা অধিকাংশই এফডিএসআর এর মাধ্যমে যুক্ত হয়েছেন গণমাধ্যমের সাথে। কারণ আমরা যখন লক্ষ্য করলাম যে ভুল তথ্য এবং নানা ধরনের শুধু ভুল নয় ভুয়া মন গড়া বিভিন্ন তথ্য গণমাধ্যমে দিচ্ছেন অনেক দায়িত্বশীল ব্যক্তি, তখন আমরা যারা প্রকৃতই কোভিডে কাজ করেন, এক্সপিরিয়েন্স আছে এমন লোকদের কিন্তু আমরা যুক্ত করে দিয়েছি। আমরা খাদ্য বিতরণ করা কোনো চিকিৎসক কিংবা আমরা ত্রাণ বিতরণকারী চিকিৎসক নয়, বরং রিয়েলি চিকিৎসা দেন এমন বিদেশি চিকিৎসকদের এনে আমরা যুক্ত করে দিয়েছি এই গণমাধ্যমের সাথে যাতে সবাই এটা জানতে পারে। আর শিক্ষার অন্য যে বিষয়টি বললেন ডিজি অফিস, আমাদের প্রতিনিয়ত মনে হয় যে ডিজি অফিস স্বাস্থ্যকর্মীদের অফিস নয়, এটি স্বাস্থ্য উপকরণ বিক্রেতাদের অফিস। কারণ ডিজি অফিস প্রতিনিয়ত তার বিভিন্ন ধরনের চিঠিপত্রে টেন্ডারবাজ, নকল সরবরাহকারী এদের পক্ষে দাঁড়িয়ে বিবৃতি দিয়েছে। কিন্তু আজকে বেশি চিকিৎসক শহীদ হয়েছেন, আলাদা আলাদা ভাবে প্রতিটি চিকিৎসকের জন্য একটি শোক বার্তা, একটি শোক পত্র তারা আজকে তাদের জন্য একটা শোক প্রকাশ করার যে সাধারণ ভদ্রতা, সেই ভদ্রতা তারা দেখাতে পারেন না। তারা যে কোনো সময় চিকিৎসককে ট্রান্সফার করতে, চিকিৎসককে শোকজ করতে, বিনা কারণে চিকিৎসককে শোকজ ছাড়া সাময়িক বরখাস্ত করে নিতে তারা মুখিয়ে থাকে। কিন্তু তারা আজকে যে স্বাস্থ্যসেবা কর্মী, আজকে যে নার্স মারা গেছেন, আজকে যে ল্যাব টেকনোলজিস্ট মারা গেছেন, তাদের জন্য সামান্যতম শোক কিংবা কোনো কিছু করতে আমরা ডিজি অফিসকে দেখি না। আপনি যখন আপনার নিজের কর্মীদের এইভাবে অবহেলা করবেন, আপনি যখন আপনার নিজের কর্মী যারা আপনার জন্য কাজ করে, সারা জীবন কাজ করবে, 25-30 বছর কাজ করার সংকল্প নিয়ে এসেছে, সেই ডিজি অফিস তাদের কথা বলে না, বলে হচ্ছে নকল মাছ সরবরাহকারীর পক্ষে, বলে নকল মাছ সরবরাহকারী ভুল করে মাছ সরবরাহ করেছিল। নকল মাছ সরবরাহকারীর ভুল তারা বুঝে, কিন্তু কোনো ডাক্তারের পক্ষে কোনোদিন ডিজি অফিস বলে না যে ডাক্তার সাহেব ভুল করে এটা করেছিল। তারা সেই ডাক্তারকে সবসময় শাস্তি দিতে প্রস্তুত থাকে। এইটাই হচ্ছে ডিজি অফিসের দ্বৈত মানসিকতা। তারা নকল মাছ সরবরাহকারীর অন্যায়কে ভুল বলতে পারে, আর কোনো ডাক্তারকে, একটা তরুণতম ডাক্তারও যদি কালকে একটা ভুল করে সেটাকে তারা ভুল বলতে রাজি না। তারা তখন সমস্ত আইন কানুন নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে। এই ধরনের আচরণের কারণে আজকে ডাক্তাররা এবং স্বাস্থ্যকর্মীরা, নার্স থেকে শুরু করে ক্লিনার, সবাই হতাশ হয়ে যাচ্ছে। এই ধরনের বিমাতা সুলভ আচরণ, বইমাত্রের আচরণ বাংলাদেশের আর কোনো মন্ত্রণালয়, কোনো অধিদপ্তর কর্মীদের সঙ্গে করে না। আচ্ছা, এই যে ডিজি সাহেব যে গতকালকে যে বললেন যে 2-3 বছর করোনা বাংলাদেশে থাকবে, এ ব্যাপারে উনি যদিও পরে একটা ক্লারিফিকেশন দিয়েছেন এবং ইতিমধ্যে ওবায়দুল কাদের সাহেবও উনিও কিন্তু এটা খুব ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এই বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া কি, এবং আসলে এই ধরনের কোনো পরিসংখ্যান হয়েছে কিনা যে বাংলাদেশে আর কতদিন করোনা থাকতে পারে? অফিসিয়াল প্রতিক্রিয়া না, আমি বলি শুধু ওবায়দুল কাদের ভাই আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ এবং অত্যন্ত প্রিয় একজন মানুষ, সারা জীবন মানুষের সঙ্গে রাজনীতি করেছেন
ফলে মানুষ কিসে হতাশ হয়, মানুষ কিসে আক্রান্ত হয়, মানুষ কিসে ভয় পায় সেটা উনি বুঝেন, কিন্তু আমাদের ডিজি সাহেব বুঝেন না। আমাদের ডিজি সাহেব বরং তাদেরকে বিব্রত করেছেন সরকার। কেন করেছেন? উনি বলে দিয়েছেন করোনা থাকার জন্য এসেছে 3 বছর থাকবে। 3 বছর থাকবে যদি আপনি হাত পা গুটিয়ে সিএমএইচ এর হাই ফ্লো অক্সিজেনের মধ্যে শুয়ে থাকেন, যেটা কিছুদিন আগে উনি করে এসেছেন। উনি যদি কাজ করেন ঠিক মতো, উনি যদি প্রকৃতই সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দেন, তবে ওবায়দুল কাদের সাহেব যেটা বলেছিলেন ওইটাই ঠিক, যে আমরা করোনার চেয়ে শক্তিশালী প্রমাণ করতে পারতাম, কিন্তু আজকে আমরা করোনার চেয়ে শক্তিশালী তো না বটে, আমরা করোনার ভয় গর্তের মধ্যে ঢুকে গেছি। এইটার জবাব আগে ওটা দেওয়া উচিত। উনি কি করেছেন? উনি বলেছেন করোনা 3 বছর থাকবে। করোনা যদি 3 বছর থাকে তাহলে বন্ধ করে দিল, করোনা 3 বছর থাকবে। যে কোনো প্যান্ডেমিক, এই যে 1920 সালের স্প্যানিশ ফ্লু, সেটাও 3 বছর পরে চলে গেছিল। 3, 4, 5 বছর পরে এই ধরনের প্যান্ডেমিক এন্ডেমিক হয়ে যায়, তারপরে স্পোরাডিক হয়ে যায়, তারপরে এটা ফ্লু হয়ে যায়। আজকে থেকে 10 বছর পরে পৃথিবীর সব লোক আক্রান্ত হয়ে যাওয়ার পর এই ডিজি সাহেব তখন রিটায়ারে থাকবেন অথবা অন্য কোথাও, ওনাকে দরকার হবে না। একটা দায়িত্বশীল ব্যক্তি যখন বলে যে করোনা 3 বছর থাকবে, তার মানে হচ্ছে উনি যে নিজে অকেজো সেটা উনি বলে দিয়েছেন যে আমার কোনো কাজ নাই, আমি কিছু করবো না, এটা 3 বছর থাকবে। বরং আমরা যে বললাম 100 দিনে যাবে, 100 দিনে না গেলে 200 দিনে যাবে, 200 দিনে না গেলে 250 দিনে যাবে। ওনার এটা বলার কথা, এটা আমাদের বলার কথা না, এটা এফডিএসআর বলার কথা না। ওনার বরং আমাদেরকে এটা দিয়ে বলার কথা যে আসো কাজ করো। এখন আমাদেরকে গিয়ে ওনাদেরকে বলতে হচ্ছে। এবং এই ডিজি সাহেব হাইফ্লো ক্যানুলা দিয়ে শুয়েছিলেন, উনি যদি ওইভাবে শুয়ে থাকেন ইনশাআল্লাহ 3 বছর পরে এটা যাবে। আর উনি যদি কাজ করেন তাহলে 3 মাস 10 দিনের মাথায় এটা চলে যাবে। ওনাকে টেন্ডারবাজদের সাথে না থেকে মানুষের সাথে এসে কাজ করতে বলেন। যে কেজি হেলথ কেয়ারের সাথে ঘোরাঘুরি করে আক্রান্ত না হয়ে ওনাকে ভালো লোকের সাথে এসে ঘোরাঘুরি করতে। যে স্বাস্থ্য টিভি থেকে শাহিন ভাই বোধহয় ফোন করতে, যে স্বাস্থ্য টিভি থেকে শাহিন ভাই, জি জি আপনি দুঃখিত, আপনি অনেকক্ষণ চেষ্টা করছিলেন, আপনি আপনার প্রশ্নটি করুন। জি আচ্ছা, আমি একটু বলতে চাই, এটা উত্তরটা আমি একটু দিব। জি 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 অবশ্যই। আসলে এটা তো আমাদের সংবাদ সম্মেলন, যদি কোনো আপনার গোল টেবিল হতো তাহলে আমরা বিভিন্ন স্টেক হোল্ডার নিতাম। আমরা চেয়েছি, আমরা তো না আমরা তো বলেছি যে না না সেটা আমরা যদি একটা রাউন্ড টেবিল এরকম আলোচনা করি অবশ্যই তাদেরকে রাখবো। এর আগে আমরা যখন করেছি, আমরা বিভিন্ন বিষয়ে রাউন্ড টেবিল করেছি, তখন আমরা সংশ্লিষ্টদেরকে যেমন বিএমডিসি বা বিএমএ এরকম রেখেছি। আসলে এটা মেইনলি আজকে এফডিএসআর এরই সংবাদ সম্মেলন, তো আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমের যারা আসছেন আপনারা তাদেরকে নিয়ে এফডিএসআর এর যারা আমরা কার্যকরী পরিষদ তারাই বসেছি। আর তাদের যদি দায়িত্বশীলতা থাকে, তাদের ভিতরে যদি সেই আগ্রহতা থাকে, তাদের উচিত হবে এই ধরনের একটা যেটা একটা ভিশনারি একটা প্রোগ্রাম যদি কোনো সংগঠন দিয়ে থাকে,
সেটার ভিতরে কি আছে এটা দেখার আগ্রহ কিন্তু তাদের থাকা উচিত বলেই মনে করি, এবং সেই আগ্রহ যদি না থাকে তাহলে সেটা কিন্তু একটা এক ধরনের দায়িত্বহীনতাই বলবো আমি। ধন্যবাদ। এবং মানে আমি আপনার সাথে একটু যোগ করি যে আমরা যে সংবাদ সম্মেলন করছি এর প্রত্যেকটা মেসেজই সরকারের গুরুত্বপূর্ণ পর্যায়ে চলে যাবে, আপনাদের মাধ্যমে যাবে। এছাড়া যেহেতু এটা অনলাইনে থাকছে, হ্যাঁ, এটা ডিজি অফিস বলেন বা অন্যান্য কার্যালয় গুরুত্বপূর্ণ জায়গায় এটা চলে যাবে। হ্যাঁ, এটাই সুবিধা আর কি অনলাইন সংবাদ সম্মেলনের, যে এটা আজকের মধ্যেই চলে যাবে, এবং সেক্ষেত্রে এটা যাতে ত্বরান্বিত করা যায় এই প্রক্রিয়াটা, সেক্ষেত্রে মিডিয়ার কাছে আমাদের একটা প্রত্যাশা থাকবে যে মিডিয়ার মাধ্যমে এটা আরো দ্রুত চলে যেতে পারে। আমরা আমাদের নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে এটা পৌঁছে দেবো। জি, আর কেউ প্রশ্নকর্তা আছেন কিনা? আমাদের আপনারা যারা আছেন মূলত কর্তা ব্যক্তিদের কাছে আপনারাই আসলে বিষয়টাকে পৌঁছে দেন। সংবাদ সম্মেলনের মূল উদ্দেশ্যই হচ্ছে যে সাধারণ মানুষ এবং দায়িত্বশীল ব্যক্তিরা একসঙ্গে সংবাদটা পাবেন, এবং সংবাদকর্মীরা যত জোরালো ভাবে এই বিষয়টি তুলে ধরতে পারেন, 1-to-1 মিটিং এ কিংবা একটা রাউন্ড টেবিল মিটিং এ 5 জন বা 10 জন লোক মিলে আর 10 জন লোককে বোঝানো হচ্ছে, বরং যখন গণমাধ্যম বলে, সাধারণ মানুষ বলে, তখন বরং দায়িত্বশীল ব্যক্তিরা এটার গুরুত্ব অনেক বেশি অনুধাবন করে। আমরা সেটাই মনে করেছি যে আগে আপনাদেরকে জানাচ্ছি। আর এই বিষয়টি কিন্তু আলাদা আলাদা ভাবে বিভিন্ন জনের কাছে আমরা পাঠিয়েছি এবং আগেও গেছে, এবং এটা আপনারা যেটা দেখছেন এটা সংশোধিত, এখানে অনেকের ইনপুট আছে, এটাকে আমরা একসঙ্গে করে নিশ্চয়ই আবার পাঠাবো। আমাদের চেয়ারম্যান সাহেব সবসময় যুক্ত আছেন, আমাদের মহাসচিব সবসময় যুক্ত আছেন এই বিভিন্ন দায়িত্বশীল মহলের সঙ্গে, এবং তারা প্রতিনিয়ত যোগাযোগ রক্ষা করেন। নিশ্চয়ই আমি মনে করি যে সদিচ্ছা সবাই আছে। কোনো কারণে আমার ধারণা যে মাঝখানে যারা এক্সিকিউট করে ডিসিশন গুলি তাদের মধ্যে গলদ আছে, এবং সেই গলদ যে আছে সেটা তো আপনারা নানা ধরনের বক্তব্য এবং কার্যক্রমে টেরই পাচ্ছেন। আমরাই কিন্তু প্রথম জেকে নিয়ে প্রশ্ন তুলছিলাম, পরে সংবাদ মাধ্যম রিপোর্ট করেছিল জেকে যে বুথ কাজ সবকিছু নিয়ে এক ধরনের প্রশ্ন আছে। এইরকম অনেক কিছু আমরাই কিন্তু প্রথমে প্রশ্ন করেছি, এবং আমরা এই কাজটা করবো কারণ আমরা মনে করি আমরা হেলথকেয়ারের ভালো শুধু নয়, আমরা সরকারের যে রাষ্ট্রের যে প্রতিশ্রুতি আছে নাগরিক আছে ভোটারদের কাছে যে জনগণের উন্নত স্বাস্থ্য ব্যবস্থা, একবিংশ শতাব্দীর উপযোগী স্বাস্থ্য ব্যবস্থা দেয়া হবে। সেই স্বাস্থ্য ব্যবস্থার ত্রুটিগুলি কোথায়, সেই স্বাস্থ্য ব্যবস্থার সমস্যাগুলি কোথায়, সেই স্বাস্থ্য ব্যবস্থাকে আরো উন্নত করার জন্য সম্ভাবনাগুলি কোথায়, এই বিষয়গুলি আমরা নির্দেশ করে আমরা সেই বিষয়ে কথা বলছি। কারণ এটা বললেই কেবলমাত্র সমস্যাগুলি চিহ্নিত হবে এবং দায়িত্বশীল ব্যক্তিরা সেই সমস্যা দূর করবেন। আমাদের দৃঢ় বিশ্বাস যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং তার সঙ্গে যারা কাজ করেন তাদের এই সদিচ্ছার কোনো অভাব নাই, তারা অবশ্যই আমাদের জন্য একটা ভালো চান। কিন্তু আমরা যদি মধ্যবর্তী অবস্থায় যারা কাজ করেন সেই কাজের লোকগুলি যদি তাদেরকে ঠিক মতো কাজ না করেন, তাহলে আমরা তো কথা বলতে হবে, আমাদের বারবার বলতে হবে যে এই কাজগুলি হচ্ছে না, এই কাজগুলি হোক। আমরা সেই কাজটাই করছি। জি, ধন্যবাদ। আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে নিশ্চয়ই করতে পারেন, আর প্রশ্ন না থাকলে আমরা আমাদের অনলাইন সংবাদ সম্মেলনটি শেষ ইতি টানবো। আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে আপনারা হ্যান্ড রেজ করতে পারেন। মনে হয় সবাই ইনফর্ম। ধন্যবাদ জানাই সব সাংবাদিকদেরকে এবং সকলকে যারা আমাদের যুক্ত ছিলেন। আশা করছি যে আমরা প্রেজেন্টেশন গুলো পৌঁছায় দিব, সাহেব, রানা এবং রাহাত সবাইকে নিশ্চয়ই পৌঁছায় দিব। আমাদের এফডিএসআর এর তরফ থেকে আমরা প্রেসিডেন্ট সেক্রেটারিকে একসাথে নিয়ে আমরা কোনো সংবাদ সম্মেলন করতে পারি নাই, কারণ প্রেসিডেন্ট আমাদের চেয়ারম্যান সবসময় বিদেশেই থাকেন, প্রায় সময় আমাদের এই সময় আর এখন আসতে পারছেন। আমরা দুইজনকে একসাথে পেয়েছি, আমরা সবার তরফ থেকে এই দুইজনকে ধন্যবাদ জানাতে চাই। আমাদের এফডিএসআর এর যারা নেতা কর্মী আছে সবাই দুইজনকে একসাথে আজকে আমরা পেয়েছি। শাহেদ ইমরান, জি শাহেদ ইমরান, একটু যদি সবাইকে বলে দিতেন যে মেইল, আমরা মেইলে সবাইকে পাঠিয়ে দিব, কারো যদি লাগে একটা নাম্বার যদি দিয়ে দেন তাহলে আমরা সেখানে যে ওনারা সেই নাম্বারে যোগাযোগ করলে আমরা মেইলটা পাঠিয়ে দিলে আমরা মেইলে ওনাদেরকে এই দুইটা জিনিস পাঠিয়ে দেব।
জি আমি একটা নাম্বার যদি দিয়ে দিন। রিপোর্টটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, জি অবশ্যই আমরা জি আব্দুল তুষার ভাই আর কিছু বলবেন কিনা? না আর কিছু নাই। আমি আমরা ধন্যবাদ জানাই আমাদের চেয়ারম্যান, মহাসচিব ও সকল কর্মী যারা আজকে আমাদেরকে সহায়তা করেছেন, আমাদের পেছন থেকে এই টেকনিক্যাল সহায়তা করেছেন, প্রবাহ আমাদেরকে সহযোগিতা করেছে, শাহেদ ইমরান সহযোগিতা করেছে, এবং আমাদের যারা সাংবাদিক ভাইরা ছিলেন সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আমরা আসলে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে এই কথাগুলি বলছি, কখনো মোলায়েম ভাবে, কখনো লিখে, কখনো উত্তেজিত হয়ে, কিন্তু আমরা যে কাজটা করছি এটা পুরাটাই হচ্ছে মানুষের প্রতি ভালোবাসা। আমরা যে দাবি দাওয়া গুলা করছি এগুলো একটাও ডাক্তারদের ব্যক্তিগত দাবি না, এগুলো একটাও কোনো অযৌক্তিক দাবি না, কোনো একটাও এমন নয় যে আমাদের পাওয়ার কথা না, আমাদের সাধারণ অধিকারের মধ্যে নাই এমন কিছু চেয়েছি। আমরা যা চাচ্ছি এটা যদি পাই, এটা পেলে মানুষের উপকার হবে। এবং আমরা মনে করি যে একজন ডাক্তার আসলে প্রথমে এই শপথটাই নেয় যে ডাক্তার মানুষের উপকার করবে, মানুষের জন্য কাজ করবে। এই মানুষের জন্য কাজ করতে গিয়ে যখন সে দেখে যে তার কাজের জায়গাটা ঠিক নাই, যখন সে দেখে যে সে ঠিক মতো তার কাজ করতে না পেরে অনেক সময় ক্ষুব্ধ হয়ে যায়। তাই আমি অনুরোধ করবো আমাদের সাংবাদিক ভাইদেরকে যে স্বাস্থ্য খাতে বিরাজমান অব্যবস্থাগুলি দূর করলে এটা মানুষেরই উপকার হবে। চিকিৎসকরা যা পেতেন তাই পাবেন, শুধুমাত্র চিকিৎসকরা আরো নিরাপদ হলে আরো ভালোভাবে চিকিৎসা দিতে পারেন, এতটুকুই আমাদের চাই। জি অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় যে আমরা এখন 5:30টায় সবার নিউজ করতে হবে। আমাদের যে সকল তথ্য রয়েছে সেই তথ্যগুলো আমরা সব একত্রিত করে আপনাদেরকে আপনাদের মেইলে পাঠিয়ে দেব। আমরা যেভাবে এর আগে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের এই অনলাইন প্রেস কনফারেন্সে, আমরা ঠিক একইভাবে আপনাদেরকে সেই আমাদের আজকের বক্তব্য এবং একই সাথে আমাদের যে স্লাইডটি ছিল এবং সাথে আমাদের পরামর্শ সহ আমরা একটি প্রেস রিলিজ আকারে আপনাদের সকলকেই মেইলে পাঠিয়ে দেব। এবং কেউ যদি না পেয়ে থাকেন তবে নিশ্চয়ই আপনারা এফডিএসআর এর যে কারোর সাথেই যোগাযোগ করতে পারেন এবং আমরা এফডিএসআর এর পক্ষ থেকে এই তথ্যগুলো আপনারা সবাই কে আপনাদের মেইলে এবং আপনারা যেভাবে চান সেভাবে আমরা পাঠিয়ে দেব। এবং আমাদের আজকে যে পুরো ভিডিওটি আমাদের রেকর্ড হলো, সংগ্রহীত আছে সেই ভিডিওটিও আপনাদের একই সাথে আমরা তথ্য আকারে এবং ভিডিওর পুরো রেকর্ডটি আমরা আপনাদেরকে পাঠিয়ে দিয়ে সরবরাহ করে আপনাদের তথ্য দেবার জন্য এবং সংবাদ পরিবেশন করবার জন্য আমরা সহযোগিতা করব। এবং আজকে আমরা ফাউন্ডেশন ফর ডক্টর সেফটি রাইটস এন্ড রেসপন্সিবিলিটি আমরা যেমনটি বললাম সেই বিষয়টি আমরা সবসময় বলে আসছি এবং একইভাবে যদি প্রয়োজন হয় বাংলাদেশের যে কোনো ক্রান্তিকালে এবং একই সাথে এই মুহূর্তে অতিমারি বা মহামারী যেই শব্দটি আমরা বলি না কেন সেই ক্রান্তি লগ্নে আমরা অবশ্যই চেষ্টা করব ফাউন্ডেশন ফর ডক্টর সেফটি রাইটস এন্ড রেসপন্সিবিলিটি থেকে আমরা আমাদের দেশের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে এবং চিকিৎসক এবং রোগীদের প্রয়োজনে আমরা যে কোনো পদক্ষেপ নেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। এবং বাংলাদেশ সরকারের সাথে সমন্বয় করে যদি কোনো প্রয়োজন মনে করেন আমরা সেই কথাগুলো আমাদের মাননীয় চেয়ারম্যান, মহাসচিব, উপদেষ্টা এবং একই সাথে আমাদের এখানে যারা নেতৃবৃন্দ ছিলেন, যুগ্ম মহাসচিব ছিলেন আর কোষাধ্যক্ষ ছিলেন ডাক্তার ফরহাদ মঞ্জুর সহ যারা রয়েছেন সবাইকে মিলিয়ে আমরা আমাদের এইখানে এবং এফডিএসআর এর যে 46,000 এ পর্যন্ত যে সদস্য রয়েছে তাদের মতামতের আমাদের এই কার্যক্রমগুলো পরিচালিত হয়। আমরা চেষ্টা করব সেই ধরনের উদ্যোগগুলো নিতে। আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সাথে সহযোগী হিসেবে এবং সহযোদ্ধা হিসেবে চিকিৎসকদের সাথে আপনারা সবসময় কাজ করেছেন এবং ফাউন্ডেশন ফর ডক্টর সেফটি রাইটস এন্ড রেসপন্সিবিলিটি এফডিএসআর যে কথাগুলো বলেছে আপনারা সবসময় আপনাদের গণমাধ্যমে সেটি প্রচার করার এবং সরবরাহ করার জন্য যে রকম সহযোগিতা চেয়েছেন আমরা চেষ্টা করেছি এবং আপনারা সেটি প্রচার করেছেন। এজন্য অসংখ্য ধন্যবাদ দিয়ে আজকের অনলাইন যেই সংবাদ সম্মেলন সেই সম্মেলনটি আমরা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং প্রয়োজনীয় পরামর্শ থাকলে সেটি আমাদেরকে দিলে অবশ্যই আমরা চেষ্টা করব সেভাবে আপনাদের সাথে পাশে থাকবার জন্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের মূল্যবান সময় আমাদের সাথে ছিলেন। আপনারা ভালো থাকবেন। এই বলে আমি শেষ করছি। আমি ছিলাম ডাক্তার শাহেদ ইমরান আপনাদের সঙ্গে আমাদের ফাউন্ডেশন ফর ডক্টর সেফটি রাইটস এন্ড রেসপন্সিবিলিটির প্রেস এবং পাবলিসিটি সেক্রেটারিয়েট থেকে আমি এই অনুষ্ঠানটি প্রেস কনফারেন্স অনলাইন প্রেস কনফারেন্সটি পরিচালনা করেছি এবং আপনাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে
এবং একই সাথে আমরা আজকে এইখানে আমাদের অনুষ্ঠানটি শেষ করছি এই বলে, যেন আমরা বাংলাদেশের মানুষ যেন আমরা সবাই সুস্থ থাকি, ভালো থাকি। এবং আমরা কিন্তু সবসময় একটি কথা বলে থাকি, যেটি যে বাংলাদেশ একসময় এই যে সবুজ শ্যামল ছিল সেই রকমই থাকবে। একসময় এই নোবেল করোনা ভাইরাসটি হয়তো ঘুমিয়ে যাবে, আমরা উজ্জীবিত থাকবো, আমাদের শিশুরা, আমাদের মানুষজন সবাই ভালো থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।